প্রপার অ্যাপিয়ারেন্স গুলো ভেরি ইম্পর্টেন্ট, যে না আপনি প্রফেশনালি কেমন থাকবেন সেই জিনিসগুলোকে জানা। স্ট্র্যাটেজিস টু মেনটেন টাইম এফেক্টিভলি অ্যান্ড ইম্পর্টেন্স অফ পাংচুয়ালিটি। প্রত্যেকটা যে জবের জন্য ইন্টারেস্টেড অ্যাজ পার ইয়ার কম্পিটেন্সি আপনারা অ্যাপ্লাই করবেন। ডেফিনেটলি আমরা আপনাদেরকে ডাকবো ফর দি ইন্টারভিউ পারপাস। আমার ইন্ট্রোডাকশনটা দেই। আমি আকিজ আইবসে আছি। আই বিন ওয়ার্কিং আকিজ আইবস নট খুব বেশি দিন সময় না, ইটস বিন 7 months 8 months এর মতো আমি কাজ করছি। আমি সিনিয়র ম্যানেজার হিউম্যান রিসোর্স হিসেবে কাজ করছি। বিফোর প্রায়ার জয়েন ইন দিস অর্গানাইজেশন আমি আসলে কাজ করেছি আব্দুল মোনেমের একটি কোম্পানিতে। আমি ওখানে 6 বছর ছিলাম। বিফোর দ্যাট আমি র্যাঙ্কসে কাজ করেছি, বেক্সিমকোতে কাজ করেছি। And I'm very much happy to join Akiz iBosch. It's a proud organization of the Akiz resources, and people have been working. Their mindset, their energy is definitely amazing, I must say. Being a human resource professional হিসেবে, আর ডেফিনেটলি আলামিন ভাইকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, বিকজ এই পুরো প্রোগ্রামটার আসলে ব্রেন চাইল্ড উনি from the beginning আসলে to doing something for freshers and the professionals in the market, junior professionals যারা কাজ করছেন। আসলে অনেক সময় আপনার বিভিন্ন ধরনের গাইডেন্সের প্রয়োজন পড়ে, যেটার জন্য হয় কি যে এই ধরনের উদ্যোগ খুব কম মার্কেটে। আমাদের অনেক ট্রেনিং এ যেতে হচ্ছে, পেইড ট্রেনিং করতে হচ্ছে, এগুলো করতে হচ্ছে। বাট হিউম্যান ইন্টারাকশন, কোয়েশ্চেন অ্যান্সার সেশন, এই জিনিসগুলোকে আসলে জানার জন্য এন্ড কানেক্টিং উইথ দ্য প্রফেশনালস যারা আসলে সিক করছে যে আমি কিভাবে আরো বেটার হতে পারি নিজেকে, and what is the expectation of the HRs, managements and the officials to the fresh graduates and যারা বর্তমানে হয়তো ক্যারিয়ারে আসছেন। তো আমি মনে করি যে এই ব্রিজিংটা আসলে খুব ভালো, and we will be continuing that kind of program in future as well. So without any delay আমি আসলে একটু স্টার্ট করে ফেলি আজকে সেশনটা অফিশিয়ালি। আমরা ট্যাক্টফুলি বেসিক্যালি আপনার কোনো ধরনের ট্যাগলাইন দেইনি আমাদের আজকে সেশনের জন্য। আপনি যদি মনে করতে পারেন যে প্রত্যেকটা সেশন যেটা হয়েছে প্রত্যেকটা সেশনেই একটা করে ট্যাগলাইন ছিল হয়তো, বাট আমরা আসলে কোনো ট্যাগলাইন দেইনি। আমরা কেন ট্যাগলাইন দেইনি, এটার একটি স্ট্র্যাটেজি আছে। এটার স্ট্র্যাটেজিটা বিষয়টা এরকম হচ্ছে, আমরা যখন জানি কোথাও যে আমি কি নিতে যাচ্ছি, ওটাতে যাওয়ার জন্য আমাদের আসলে ইন্টারেস্টটা অনেক বেশি গ্রো হয় তখন, যে আমি এখানে গেলে এটা পাবো। বাট যখন আজকে সেশনের জন্য আমাদের ক্রিয়েটিভে কোনো ট্যাগলাইন ছিল না, উই ওয়ান্টেড টু সি যে হাউ মেনি পিপল আর কামিং টু আন্ডারস্ট্যান্ড এই জিনিসটা হয়তো অনেকটা যে জ্যাকপটের মতো আসলে কি শিখবো। তো আমি এইচআর এর লোক, আমি আসলে পলিসি নিয়ে কাজ করি, আমি আসলে কালচার নিয়ে কাজ করি। আমি জানি না আমি কতটুকু শেখাতে পারবো আপনাদেরকে এই জিনিসগুলোকে, আর কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারবো। বাট ডেফিনেটলি আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হাউ টু বি এ আউটস্ট্যান্ডিং প্রফেশনাল ইন মার্কেট। দুটো পার্টে আজকে সেশনটা হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা পিপিটি শেয়ার করবো আপনাদের সাথে। আপনি এটাকে ট্রেনিং সেশন ধরে নিতে পারেন কিংবা একটা এঙ্গেজিং সেশন ধরে নিতে পারেন। এন্ড সেকেন্ড আমি হয়তো বা র্যাপ আপ করবো যে আমাদের এন্টায়ার যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামের নেক্সট ক্যারি ফরওয়ার্ড কি হবে, হোয়াট উইল বি দ্য অ্যাকশন আইটেমস। আপনাদের সার্টিফিকেশনে কিছু বিষয় থাকবে, সেখানে আমাদের ইন্টার্নশিপের কিছু বিষয় থাকবে, মেন্টরশিপের পরে কিভাবে হবে, কি প্রসেসে হবে, আমি জিনিসগুলো শেয়ার করবো। তো আমাকে একটা মিনিট টাইম দেন, আমি আমার স্লাইডকে কানেক্ট করি। এট ফার্স্ট টপিক ওয়াজ নট রিভিলড প্রিভিয়াসলি। আমি যেটা বললাম এটা একটা ট্যাকটিক ছিল আমাদের, বাট ডেফিনেটলি আজকের টপিকটা হচ্ছে বি অ্যান আউটস্ট্যান্ডিং প্রফেশনাল। আচ্ছা, বি আউটস্ট্যান্ডিং প্রফেশনাল যেটা হয় যে আমি একটু হিউম্যান সাইকোলজি নিয়ে আপনাদেরকে কয়েকটা বিষয় বলি। হিউম্যান সাইকোলজির একটা বিষয় যেটা কাজ করে, টেকনিক্যালি যেটা কাজ করে, যে when I grow up, আমরা যখন গ্রো আপ করি, আমরা একটা কান্ট্রিতে গ্রো আপ করি, আমরা একটা সোসাইটিতে বেড়ে উঠি, আমাদের বর্ন এন্ড ব্রট আপটা সেভাবে হয়, আমাদের কিছু ফ্রেন্ড সার্কেলস থাকে আমাদের চারপাশে, আমাদের কিছু রিলেটিভস থাকে, আমাদের টিচার্স থাকে। ইচ এন্ড এভরি পার্সন আমাদেরকে ডিফারেন্ট ভাবে কিন্তু টিচিং গুলো দিয়ে থাকে। বন্ধুরা একভাবে আমাদেরকে শেখায়, টিচাররা আমাদেরকে একভাবে শেখায়, প্যারেন্টস আমাদেরকে একভাবে শেখায়। তো আমার ব্রেইনে আমি কোনটাকে আসলে প্রসেস করব, আমার থট প্রসেস, ইউনিক একটা থট প্রসেস থাকে। তো যখন আমরা ভেরি ফার্স্ট টাইম আমরা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি, আমরা 4 বছরের একটা গ্রাজুয়েশন পিরিয়ডের মধ্যে যাই। এরপরে অনেকে দেখা যাচ্ছে মাস্টার্স করে, 1 বছর মাস্টার্স করে, এমবিএ করে, 2 বছর লেগে যায় অনেক সময়। আমরা এটাকে কমপ্লিট করি, দেন আমরা জব মার্কেটে আমরা আসার চেষ্টা করি।
জব মার্কেটে আসার আগে দিয়ে অনেকগুলো বিষয় সেখানে থাকে। আমি কিভাবে আমার সিভিটাকে আমি গোছাবো, আমি কিভাবে আমার লিঙ্কডইন প্রোফাইলটাকে গোছাবো, কি করব সেটা করবো। এন্ড আমরা বিভিন্ন পার্সনের কাছে যাই, বিভিন্ন ভাবে আমরা কিন্তু ট্রাই আউট করি বিষয়গুলোকে। ট্রাই আউট করতে গেলে অনেক সময় যেটা হয় কি, যে আমরা অনেক কপি পেস্টের সহযোগিতা করি, সহযোগিতা নিয়ে থাকি। আমরা আমরা অনলাইন থেকে নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি। বাট একটা জিনিস মোস্ট অফ দ্য কেসেস আমরা এইচআর যেটা দেখি, যে আমরা ইউনিফাইড কিছু পাই না অনেক সময়। বিকজ উই আর ফলোইং। আপনারা নিশ্চয়ই কখনো ওয়েন শিপ অথবা কোনো অ্যানিমালস যখন রান করে, তারা দেখবেন মাথাটা নিচা করে একভাবে সবাই একটা ওয়েতে রান করতে থাকে। ওয়ার দে আর গোয়িং দে ডোন্ট নো। So if it is something like you are following to your leaders, if you have any mentor, if you have any leaders, that's absolutely okay. But if you are following something blindly, you don't know where you will go, you can be followed anytime. সেই জিনিসটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো কিছু এক্সপেকটেশন থাকে, যে এক্সপেকটেশনটা whenever you are coming to the organization, আপনাকে এই এক্সপেকটেশনটা মাথায় নিয়ে আসতে হবে, যে কর্পোরেট প্রফেশনালস অথবা ম্যানেজমেন্ট or a supervisor or the HR and the company policy will be expecting something from you at the very initial level of your job application থেকে শুরু করে একদম লাস্ট ওয়ার্কিং ডে অফ ইয়ার অফিস পর্যন্ত। ডেফিনেটলি আমরা সবাই এক কোম্পানিতে কাজ করি না, এভরিওয়ান ইজ লুকিং ফর দ্য বেটার অপরচুনিটিস। বাট আরেকটা অর্গানাইজেশন কিভাবে চিন্তা করছে, তাদের পলিসিটা কেমন। সো আমরা কখনোই কি লিকুইড পার্সোনালিটি হওয়ার চেষ্টা করি কিনা। লিকুইড পার্সোনালিটি আমি বলতে বোঝাচ্ছি লাইক ওয়াটার। একটা পানিকে যেমন এক একটা জারের মধ্যে দিলে সে ঠিক সেই আকারটা ধারণ করে, আমরা কি সেটা করার চেষ্টা করছি কিনা। আর উই কনসিডারিং আওয়ারসেলফ লাইক এ কমোডিটি প্রোডাক্ট। কমোডিটি প্রোডাক্ট কি আমরা সবাই জানি। আপনি যখন মার্কেট থেকে একটা জিনিস কিনছেন, আপনি কিন্তু সেই জিনিসটার মোড়কটা দেখে কিনছেন, সেই মোড়কের স্পেসিফিকেশন গুলো দেখে কিনছেন। সেই মোড়কের কিন্তু একটা প্রাইস আছে, ডেফিনেটলি তার কিছু কিন্তু গুণাবলী আছে। যেটার গুণাবলী যত বেশি, সেটার প্রাইস লেভেল তত ভালো। যেটা ব্র্যান্ডিং যত বেশি, সেটা কিন্তু প্রাইস লেভেল সাস্টেনেবিলিটি তত ভালো। তো বিং এ প্রফেশনালস, আপনি কি নিজেকে কমোডিটি আইটেম মনে করছেন কিনা, টু সেলিং ইউরসেলফ টু দ্য মার্কেটস, টু দ্য প্রফেশনালস কিংবা কোম্পানির কাছে। তো ওই জিনিসটাকে যদি আপনি মানে মোড়ক করতে চান নিজের মধ্যে, আপনার নিজেকে যদি আপনি বাজারজাত করতে চান, তাহলে আপনার মধ্যে কি কি স্কিলস এন্ড আপনার মধ্যে কি কি ফ্যাক্টরস গুলো থাকতে হবে, সেটা নিয়ে ডিসকাস করবো। Definitely HR topics for the mentorship program এর আমরা যেটা আজকে চুজ করেছি, be an outstanding professional, how you can be. এজেন্ডাটা খুব কমন। এখানে আমরা অনেকে এই জিনিসগুলো নিয়ে কথা বলি অনেক সময়, বাট আমরা কতটুকু প্রফেশনাল লাইফে যখন বাসা থেকে বের হয়ে অফিস আসি, এই জিনিসটাকে মাথায় নিয়ে আমরা অফিস আসি। আর আমরা যখন অফিস আসি, তখন কি আমি আমার পার্সোনাল যে ক্যারেক্টারিস্টিকটাকে আছে, সেটাকে কি আমি বাসায় রেখে আসতে পারছি, নাকি আমি যখন অফিস আসছি, দুটো ওয়ার্ল্ড কিন্তু ডিফারেন্ট, নাকি আমি ওইটাকে ক্যারি করে আমি অফিস নিয়ে আসছি। তখন কিন্তু আমি কিন্তু মানে ব্লেন্ডিং করে ফেলতেছি। আমার কিন্তু তখন এক্সপেকটেশন মিট হচ্ছে না, আমার দিক থেকেও হচ্ছে না, আমার কিন্তু অর্গানাইজেশন দিক থেকেও হচ্ছে না। সো অনবোর্ডিং এসেনশিয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন একটা কোম্পানিতে জয়েন করবেন, অনবোর্ডিং এর দিন কি কি এসেনশিয়ালসটা আপনার মাথায় থাকতে হবে, এটা মাথায় রাখবেন। ওয়ার্কপ্লেস এটিকেট এন্ড প্রফেশনালিজম, আপনি হাউ ইউ আর টক, আপনি বাসায় কিভাবে কথা বলেন, আপনি অফিসে কিভাবে কথা বলেন, ইয়োর টোন, ইয়োর গেস্টার পোস্টার ইজ ম্যাটার, এটা মাথায় রাখবেন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড গোল সেটিং, আমাকে তো এই কাজটি করতে বলা হয়নি, আমি তো এটা জানি না। এই যে এক্সকিউজ যে একটা কালচার থাকে আমাদের মধ্যে অনেক সময়, বিকজ এই জিনিসগুলো পার্সোনাল ক্যারেক্টারিস্টিক থেকে চলে আসে। বাট অফিসিয়ালি ইফ ইউ ডু নট হ্যাভ গোল এন্ড ইউ ডু নট হ্যাভ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্ট্রিক মাইন্ডসেট আপনার যদি না থাকে, ইন দ্যাট কেস আপনি কিন্তু নিজেকে কিন্তু সেভাবে ডেভেলপ করতে পারবেন না। কোম্পানি যদি না দেয়, ইউ হ্যাভ টু সেট ইউর ওন গোলস। দ্যাটস দ্য ভেরি মাচ নিউ ট্রেন্ড ইন দ্য ওয়ার্ল্ড, যে দেখা যাচ্ছে আপনি নিজে আপনার ক্যারিয়ার গোল সেটের জন্য এন্ড আপনার ওয়ার্কের গোল সেটের জন্য আপনি কোনো গোল সেট করছেন কিনা অর্গানাইজেশন, এন্ড ইউ আর গোয়িং টু এ সুপারভাইজার দ্যাট দিস ইজ মাই গোল, আই ওয়ান্ট টু অ্যাচিভ টু ইউর অর্গানাইজেশন। এই মাইন্ডসেট যদি আপনার না থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনি হয়তো পিছিয়ে পড়তে পারেন। টিম ওয়ার্ক এন্ড কোলাবোরেশন, একে পছন্দ হচ্ছে না, ওকে দেখতে পাচ্ছি না, ওর কথা ভালো লাগতেছে না, ওই কাজটা এভাবে করে, এটা নিয়ে গসিপিং করা, এটা করা, ওইটা করা। ইট ইজ মাই ওয়ার্ক, এটা কি আমার কাজ কিনা, নাকি আমার নির্দিষ্ট কিছু কাজ আছে যেটা আমি জানি, সেটা নিয়ে কাজ করা, এটা নিয়ে থিঙ্ক করতে হবে। লার্নিং অর্গানাইজেশনাল টুলস এন্ড প্রসেস, আমি একটা কোম্পানিতে কাজ করে এসেছি, সে ফর এক্সাম্পল আমি আব্দুল মোনেমে কাজ করে এসেছি 6 বছর। দে হ্যাভ দেয়ার ওন কালচার, আকিজের দে হ্যাভ দেয়ার ওন কালচার, বেক্সিমকো হ্যাভ দেয়ার ওন কালচার। আমরা মোস্ট অফ দ্য কেসেস কপি পেস্ট করার চেষ্টা করি। আমি তো ওই কোম্পানিতে এভাবেই করে এসেছি, ওইটার কালচার তো ওই রকমই। বাট এইটা আমি মাথায় রাখি না যে বোথ অর্গানাইজেশন মাইট হ্যাভ এ ডিফারেন্ট বিজনেস প্রসেস। আমি কি প্রসেস অনুযায়ী কাজ করছি কিনা। আমি ভেরি ফার্স্টে যেটা বলেছি, লিকুইড পার্সোনালিটি, আমি কি আগে ছিলাম মনে করেন পানির জারে, এখন গ্লাসে ঢালার পর কি আমি পানির জারের মতো করেই থাকার চেষ্টা করছি কিনা, তাহলে আমি কিন্তু উপচে পড়বো, রাইট।
So leadership skill for the beginners. Leadership skill is very important. Adaptability and growth mindset. আমি কি ন্যারো মাইন্ডসেটের পারসন আর গ্রোথ মাইন্ডসেটের পারসন, এটা আস্ক করতে হবে আপনাকে ভেরি ফার্স্ট ডে জয়েনিং করার আগে এই কোম্পানিতে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনি যদি বার্ন আউট করেন কাজের ক্ষেত্রে, ইউ আর ইন স্ট্রেস অনেক কারণে হতে পারে। সুপারভাইজারের কথা পছন্দ হচ্ছে না, প্রবাবলি ওই যে আমরা তো মিলিয়ে ফেলি অনেক সময় যে আমার নিজস্ব একটা মাইন্ডসেট আছে, সুপারভাইজারের একটা মাইন্ডসেট আছে। বিকজ আমি আগে বলেছি উই বিলংস ফ্রম দ্য ডিফারেন্ট ফ্যামিলিজ, উই বর্ন এন্ড ব্রট আপ ডিফারেন্টলি। তো অর্গানাইজেশনে যখন এসছি, হি ইজ মাই সুপারভাইজার নোজ বেটার দেন মি বিকজ ইজ কানেক্টেড টু দ্য শেয়ার হোল্ডার। আমি জানি না সে একটা কাজ করতে বলছে, আই এম নট ওয়ার্কিং লাইক দ্যাট, আমি নিজের মতো করে কিছু একটা করার চেষ্টা করছি যেটা বা তার সাথে ভ্যালিডেট করছি না। তো তখন কিন্তু সুপারভাইজারের সাথে কনফ্লিক্ট হবে ডেফিনেটলি। তো তখন কিন্তু স্ট্রেসে পড়বেন আপনি। দেখেন ইউ আর ক্রিয়েটিং ইউর ওন স্ট্রেস, সেটাকে আপনি বাসায় নিয়ে যাচ্ছেন, ফ্যামিলি লাইফে ইম্প্যাক্ট ফেলতেছে আপনি, তখন আপনার কাছে কিন্তু ভালো লাগবে না এখানে কাজ করতে। সো ওয়ার্ক লাইফ এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ মাচ ইম্পর্টেন্ট ওয়াইল ইউ আর ওয়ার্কিং। এটিকেটস ইন্টিগ্রিটি এট দ্য ওয়ার্ক প্লেস অনেক কম অনেকের মধ্যে। দে ডোন্ট নো হাউ টু টক, দে ডোন্ট নো আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি হবে। এটিকেটস এর মধ্যে ইমেইলের মধ্যে দেখা যাচ্ছে আমি কিভাবে ইমেইলটা লিখবো, আমি একজনের নাম ডিরেক্টলি বলে ফেলছি, আমার সুপারভাইজার ও সিনিয়র একজনকে আমি মেল দিচ্ছি, আমি ডিরেক্ট তার নাম লিখে ফেলছি, বাট তার আগে আমি তাকে কোনোভাবে সলিসাইট করছি না, আমি তাকে মিস্টার বলছি না, মিস বলছি না, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। বাট আমার মনে হচ্ছে যে আমি তাকে ডিরেক্ট নামে ডাকলে মনে হয় এটা মনে হয় আমার জন্য অনেক কনফিডেন্ট, কিংবা আমি মনে হয় অনেক বোল্ড হয়ে গেছি। নট লাইক দিস, বিকজ ইউ আর মিসিং ইউর এটিকেটস। এটা আপনাকে ব্যাকফুটে নেওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, কারণ ইমপ্রেশন ক্রিয়েট করে ইমেল ল্যাঙ্গুয়েজ একজন আরেকটা পার্সনের প্রতি। নেটওয়ার্কিং এন্ড রিলেশনশিপ বিল্ডিং সাকসেসের ওয়ান অফ দ্য কি, আমি বলবো যে ওয়ান অফ দ্য মানে গ্রেট কি। একটা পার্সনকে যদি সাকসেস হতে হয়, আপনি যদি নেটওয়ার্কিং না করেন, রিলেশনশিপ বিল্ডিং না করেন, কারণ এখন ওয়ার্ল্ড চলছে নেটওয়ার্কিং এর মাধ্যমে, রাইট? সো এই জিনিসগুলো যদি আপনি না করেন তাহলে কি হচ্ছে, ইউ আর প্রবাবলি ইউ আর ভেরি মাচ, আমি অনেক সময় ইন্টারভিউতে অনেকে জিজ্ঞেস করি হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর, সে বলে আমি ইন্ট্রোভার্ট পার্সন। আপনি যখন ইন্ট্রোভার্ট পার্সন, বা আপনি কাজ করতে এসেছেন প্রবাবলি সেলসে, আপনি কাজ করতে এসেছেন কাস্টমার ম্যানেজমেন্টে, আপনি কাজ করতে এসেছেন কল সেন্টারে, আপনি কাজ করতে এসেছেন যে কাজগুলোর সাথে অনেক বেশি আপনার হচ্ছে ক্লায়েন্ট সেন্ট্রিক, কিংবা পিপল ইন্টারাকশন অনেক বেশি, টিম ইন্টারাকশন অনেক বেশি, ইউ আর নট ডুইং দ্যাট। আপনাকে মার্কেটে যেতে হচ্ছে, রিসার্চ করতে হচ্ছে, ইউ আর নট ডুইং দ্যাট বিকজ ইউ আর ইন্ট্রোভার্ট পার্সন। ওই যে যেটা বললাম, পার্সোনালিটিটাকে বাসায় রেখে আসতে হবে। whenever you are working for মানে ইউর রিজিক, কিংবা আপনি যখন কাজ করতে আসছেন, আপনাকে ওই মোরক জাত হয়েই আপনাকে আসতে হবে, আদারওয়াইজ নোবডি উইল বাই ইউ। আপনি আপনার মতো থাকলে আপনাকে কেউ বাই করবে না। আপনাকে বুঝতে হবে আপনি যেখানে নিজেকে সেল করতে গিয়েছেন, হাউ পিপল ওয়ান্ট ইউ ফ্রম দিস, হাউ ইউ ক্যান ডেফিনেটলি অ্যাড ইউর ভ্যালু। সেই জায়গাটাতেই কিন্তু আপনাকে নেটওয়ার্কিং করতে হবে, রিলেশনশিপ বিল্ডিং করতে হবে ফর ইউর সাকসেস, আদারওয়াইজ হবে না। আমি 10টা পয়েন্ট নিয়ে আপনাদেরকে আরেকটু ডিটেইলে বলবো, এন্ড আফটার 11 আমি চলে যাব ডিফারেন্ট একটা স্লাইডে, যেখানে হচ্ছে কনক্লুশন এন্ড নেক্সট স্টেপস নিয়ে আমরা কথা বলবো বেসিক্যালি। অনবোর্ডিং এসেনশিয়ালটাকে আমি একটু ব্রেক ডাউন করি আপনাদের সাথে। আমি যদি অনবোর্ডিং এসেনশিয়াল পার্টটা আছে, এটাকে যদি একটু দেখা যাচ্ছে ব্রেক ডাউন করে ফেলি, যে স্ট্রেন্থেনিং স্ট্রং ইন ইয়োর নিউ রোল। যখন কোম্পানিতে অনবোর্ডিং করছেন, ইট ইজ ইয়োর সোল রেসপন্সিবিলিটি টু আস্ক রিগার্ডিং দ্য কোম্পানি পলিসি। এইচআর এর যেমন রেসপন্সিবিলিটিস থাকে, ম্যানেজমেন্টের যেমন থাকে, ইট ইজ অলসো ইয়োর রেসপন্সিবিলিটি। আপনাকে এটা জেনে নিতে হবে। গেইন এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোম্পানি মিশন, ভিশন এন্ড দ্য ভ্যালুস টু অ্যালাইন ইয়োর ওয়ার্ক উইথ অর্গানাইজেশনাল গোল। ওই অনুযায়ী আপনাকে গোল সেট করতে হবে, ঠিক আছে? মোস্ট অফ দ্য কেসেস ইন্টারভিউতে আমরা দেখি যে আমরা যখন কাউকে ইন্টারভিউ নিচ্ছি, কিংবা আমরা একজনকে যখন অনবোর্ড করছি, অনেকেই ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে না যে এই বিজনেসটা আসলে কি ব্যবসা করে। একটা জিনিস মাথায় থাকতে হবে আপনার, যে ইয়োর এন্টায়ার বডি ইজ কানেক্টেড উইথ ইয়োর ব্রেইন, ইয়োর ব্লাড ফ্লো ইজ কানেক্টেড উইথ ইয়োর ব্রেইন অ্যাজ ওয়েল অ্যাজ উইথ ইয়োর হার্ট। আপনার যদি মাথায় যদি আপনার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, আপনার স্ট্রোক হবে। আপনার যদি হার্টের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, আপনি হার্ট অ্যাটাক করবেন, ঠিক আছে? তো আপনি একটু হিউম্যান বডির দিকে তাকান, হিউম্যান বডির পাশাপাশি আপনি অর্গানাইজেশনের দিকে তাকান। হিউম্যান বডি যেমন ভেরি স্মল পার্টস কিন্তু থাকে, ঠিক আছে? দেখবেন আঙ্গুল একটা ছোট ক্যান্সার হয়, সেটা থেকে বাড়তে বাড়তে কিন্তু অনেক সময় সব কেটে ফেলতে হয়। কেটে না ফেললে এটা পুরো শরীরে কিন্তু আপনার চলে যায়, রাইট? সো when you are working to the organization, এটাও মাথায় রাখতে হবে আপনাকে যে আপনি স্মল হতে পারেন, probably you are fresher, but you are the very important part of the organization.
তো সেখানে যদি অর্গানাইজেশনের গোল যেটা সেটার সাথে আপনি অ্যালাইন না থাকেন, লাইক আপনার যেমন বডি কানেক্টিভিটি সবকিছু ব্রেইনের সাথে থাকে, যদি অ্যালাইন না থাকে তাহলে যেমন একটা ডিজাস্টার হয়, আপনার ওয়ার্ক যদি অর্গানাইজেশনের গোল এন্ড ওয়ার্কের সাথে অ্যালাইন না থাকে, অর্গানাইজেশনের ওই ডিপার্টমেন্টের কাছে ডিজাস্টার হবে। মার্কেট এটা সবসময় জেনে তার দেন হচ্ছে আপনার মানে ভেরি ফার্স্ট ডেতে এই জিনিসটা আপনার জেনে নিতে হবে ফ্রম এইচআর অর ইওর ম্যানেজমেন্টের কাছ থেকে, হোয়াট ইজ আওয়ার ভিশন, আমরা কিভাবে কাজ করতে পারি একসাথে, ঠিক আছে। লার্নিং অ্যাবাউট দ্য ইউনিক কালচার অফ দ্য অর্গানাইজেশন টু ইন্টিগ্রেট স্মুথ অ্যান্ড এফেক্টিভলি। কালচার ইজ অনেক বড় একটা জিনিস। বাংলাদেশের কিছু কিছু অর্গানাইজেশন, আই শুড নট মেনশন দ্য নেম, বাট দিস অর্গানাইজেশন আপনি কি জানেন যে পার্টিকুলার কিছু ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে তারা ব্লক করে রাখে, এই ডেটাটা ভেরি অথেন্টিক, তারা ব্লক করে রাখে। ইভেন ইউ ক্যান অ্যাপ্লাই টু দেয়ার পোর্টাল বাট দে উইল নট এভার কল ইউ ফর দ্য ইন্টারভিউ। কেন সেটা হয়? বিকজ তারা বিলিভ করে যে তাদের যে কালচারটা আছে এই কালচারের মধ্যে তাদের কালচার যে বিলিভ না করে এমন একটা পার্সনকে যদি তারা ইন করে তাহলে হচ্ছে কি আপনার ডিজাস্টারের পসিবিলিটি অনেক বেশি, অ্যাট্রাকশন অনেক বাড়বে। সো আইবস কিংবা আকিসের ক্ষেত্রে বিষয়টা সেরকম না, কিংবা বাংলাদেশের আরো অনেক অর্গানাইজেশনের ক্ষেত্রে সেরকম না। We are very much open to hire from any background people as per our needs, আমরা যেভাবে চাচ্ছি। বাট আপনাকেও সেটা মেক শিওর করতে হবে whenever you are coming from any other organization or any university or any family, যে আমার কালচার যেটা আছে আমার কালচারের সাথে আপনি অ্যালাইন আছেন কিনা, or you have to shift your alignment as we are expecting, তাহলে কিন্তু জার্নিটা স্মুথ হবে, আদারওয়াইজ জার্নি স্মুথ হবে না। এটা ভেরি ইম্পর্টেন্ট, আপনার ভেরি এসেনশিয়াল অনবোর্ডিং এর দিন এটা বুঝে নেওয়া যে হোয়াট কাইন্ড অফ কালচার উই হ্যাভ। আমি আমার কথা বলছি না, ইট ইজ জেনারিক, এটা যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে হতে পারে। দেন আপনি হচ্ছে ফর্মালাইজ করবেন ইয়োর সেলফ কোম্পানি পলিসিস, বেনিফিট এন্ড দ্য কোড অফ কন্ডাক্টস। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সিস্টেমে বলেন, সফটওয়্যারে বলেন, কিংবা ভেরি ফার্স্ট ডেতে, এটা আমার এক্সপিরিয়েন্স, আমি যেটা দেখেছি 15 বছরে আমরা ওরিয়েন্টেশন দিচ্ছি, আমরা বোঝাচ্ছি ডুজ এন্ড ডোন্টস গুলো, এটা করলে এটা হবে না, এটা করলে এটা হবে। আপনি কি কি কারণে ইউ মাইট লুজ ইউর জব, কি কি কারণে আপনি প্রমোশন পেতে পারেন, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া। বাট আফটার দ্যাট যখন ডিপার্টমেন্টে কাজ করতে চলে যাচ্ছে, এই কানেক্টিভিটি গুলো না থাকার কারণে সে কিন্তু একটা মিস্টেক করে ফেলছে, এই রিফ্রেশারটা তার মধ্যে হচ্ছে না, এই জিনিসগুলো সে কানেক্টেড থাকছে না, একটা মিস্টেক সে করে ফেলছে, এবং যেটার কারণে কিন্তু তার ক্যারিয়ারটা ডিস্ট্রয় হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে ফর ভায়োলেশন এনি কাইন্ড অফ পলিসিস। অন আদার হ্যান্ড বেনিফিটস এর কথা যদি বলি, একটা জিনিস, একটা মাইন্ডসেট আমাদের দেশের প্রফেশনালদের মধ্যে থাকে কিংবা ফ্রেশারদের মধ্যেও থাকে, উই আর ভেরি ইনিশিয়ালি উই আর লুকিং ফর মানি। ওয়াই উই আর লুকিং ফর মানি? আমরা সবাই কাজ করি টাকার জন্য, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট আমরা সবাই টাকার কথাটা চিন্তা করেই কিন্তু আগাচ্ছি, বাট উই আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। যেমন এমন প্রশ্ন অনেক সময়, এমন জিনিস আমার মাথায় এসছে যে কোম্পানি লস করতেছে, লাভ করতেছে, আমার দেখার বিষয় না, আমার বেতন কেন বাড়তেছে না? লাইক you seems like you are not a part of the organization, but organization আপনাকে নিয়ে আগাচ্ছে, অর্গানাইজেশনের যত যা কিছু হচ্ছে, অর্গানাইজেশন লাভ করলে আপনি বেনিফিটেড হচ্ছেন, লস করলে আপনি বেনিফিটেড হবেন না, দ্যাট ইজ ভেরি অবভিয়াস। যেমন যারা বিজনেস করে, শেয়ার হোল্ডার থাকে, তারা কি করে, তাদের কিন্তু লাভ হলে তারা লাভটাও নেয়, লস হলে লসটাও নেয়। বাট আমরা যারা এমপ্লয়ি, আমরা অনেক সময় কিন্তু চিন্তা করি আমি লস কেন নিব। So if you cannot believe the organizational, strategies, and if you cannot believe and align with the organizational profit and loss as well, in that case, আপনি কিন্তু hypocrisy করছেন। Probably you might have another opportunities, but how long? Because you are not believing, your profession truly. আপনি just টাকার পিছনে ছুটছেন। অনেকটা 3 Idiots এর মুভির মতো, যে মনে করেন বেটা কামিয়াব বানো, মানে কি বলে, ই করো কামিয়াবি ঝাঁক মারকে আয়, একটা বিষয় আছে না, যে স্কিল হইলে কামিয়াবি আপনার পিছনে পিছনে আসবে। আমরা সেটাকে ফোকাস করছি না, আমরা ফোকাস করছি যেটাকে, সেটা হচ্ছে মানি, অনলি মানি। সো দ্যাটস ভেরি নেগেটিভ, অবস্ট্রাকল আমি বলবো টু ইউর ডেভেলপমেন্ট। দেন হচ্ছে ডিসকভার দ্য এসেনশিয়াল ফর দ্য সাকসেসফুল অনবোর্ডিং প্রসেস টু সেট দ্য ফাউন্ডেশন অফ ক্যারিয়ার। ডিসকভার দ্য এসেনশিয়াল অফ সাকসেসফুল অনবোর্ডিং প্রসেস যেটা থাকে আলটিমেটলি, অনেক সময় যেটা হয় যে অর্গানাইজেশনে, আমি বলবো যে probably your supervisor might not understanding or addressing this issue because of he is very much busy with any other work. You have to connect it to the HR, যে আমার অর্গানাইজেশনের এই পার্টটাতে যদি আপনার অনবোর্ডিং এর বিষয়গুলো থাকে কিংবা এই প্রসেসগুলো অনবোর্ডিং এ থাকে, তাহলে হয়তোবা আমার পরবর্তীতে যারা জয়েন করবে তাদের সাকসেস হওয়ার পসিবিলিটি অনেক থাকবে। Because we are not saying যে আমরা যারা HR আছি we knows everything. No,
আমরাও আপনাদের থেকে শিখি, আপনাদের এক্সপেকটেশন থেকে শিখি। কালচার বিল্ড কিভাবে হয়? কালচার কিন্তু একটা কি বলে যে একটা সিঙ্গেল বিষয় না যে এটা কোনো আপডেট হয় না। সফটওয়্যার কি হয়? সফটওয়্যার কিন্তু দেখবেন আপডেট হচ্ছে, কালচারও কিন্তু আপডেট হয়। আপডেট কিভাবে হয়? পিপলের থ্রুতে হয়। সো এই ফিডব্যাকটা দিতে হবে, আপনাদেরও ডিসকভার করতে হবে যে এই অনবোর্ডিং এর মধ্যে উইচ পার্ট ইজ দ্য ভেরি মাচ এসেনশিয়াল। দেন এইচআর এই জিনিসটাকে আপনার অ্যাড্রেস করতে পারবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না। সো এটার জন্য কিন্তু আপনাকে ওই যে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য কোম্পানি, নট অনলি অ্যাবাউট ইয়োর পজিশন। ওয়ার্কপ্লেস এটিকেটস এন্ড প্রফেশনালিজম, এটা নিয়ে আমরা ধরেন অনেক ভিডিওস পাবো, এটা নিয়ে আমরা ধরেন অনেক টাইপের কি বলে ট্রেনিং আছে, বাংলাদেশে প্রচুর ট্রেনার আছে। আই এম নট এ ট্রেনার, আমি নিজেকে কোনো ট্রেনার বলবো না, বাট আমি নিজেকে প্রফেশনাল বলবো। হ্যাঁ, মাস্টারিং প্রফেশনাল কন্ডাক্ট, ওয়ার্কপ্লেস এটিকেট, প্রফেশনালিজম অনেক একটা বিষয়। একটা জিনিস মনে রাখবেন, দেখবেন যে অ্যাটিটিউড মেক্স সবকিছুকে পারফেক্ট করে দেয়। কিন্তু আপনার অ্যাটিটিউড কেমন, দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি কোন অ্যাটিটিউডে কথা বলছেন, আপনার অ্যাটিটিউড কি এগ্রেসিভ নাকি আপনার অ্যাটিটিউড পোলাইট, আপনার এটিকেটসটা কেমন, আপনার গেস্টার পশ্চার কেমন, এই জিনিসগুলো কিন্তু শেখানোর বিষয় না, এই জিনিসগুলো অবজার্ভ করার বিষয়। আমার সোসাইটিতে কিন্তু অনেক মানুষ আছে যারা কিন্তু ভেরি মাচ মাস্টারিং এটিকেটস। আপনি অনেক প্রফেশনালস দেখবেন, আপনি অনেক ট্রেনারদেরকে দেখবেন, প্রবাবলি ইওর সাম অফ দ্য ফ্রেন্ড ইজ ফলোইং দিস। আপনি হয়তো বা দেখা যাচ্ছে কি বলে অনেক নায়ক নায়িকাদেরকে দেখবেন, আপনি দেখবেন এলন মাস্ক যখন কথা বলে তার কথা বলার স্টাইল একরকম, আপনি দেখবেন মার্ক জাকারবার্গ কথা বলে তার কথা বলার স্টাইল একরকম। ইচ অ্যান্ড এভরিওয়ান হ্যাভ দেয়ার ওন এটিকেটস, বাট কমনলি দেখবেন সবার মধ্যে কিন্তু একটা বিষয় সব সময় কিন্তু কমন থাকে এটিকেটস এর দিক থেকে, সেটা দেখবেন ইদার বডি ল্যাঙ্গুয়েজ, দ্য ওয়ে অফ টক, এই দুইটা জিনিস। এন্ড প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। লার্ন দ্য এসেন্সিয়াল অফ ইমেল এটিকেটস এন্ড কন্ডাক্টিং প্রোঅ্যাক্টিভ মিটিংস। আপনি দ্য লাইক এ পার্সন ইউ আর, আপনি কি চিন্তা করেন আপনার মাথার মধ্যে, আপনার বিলিফ সিস্টেম কেমন, সেই বিলিফ সিস্টেমের উপর বেস করে কিন্তু হচ্ছে ইয়োর ওয়ার্ক উইল বি রিফ্লেক্টিং। আপনি কি লিখছেন, আপনি ইমেলটা কিভাবে সাজাচ্ছেন, আপনি একজনকে ফিডব্যাক দিবেন। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আর কখনো স্যান্ডউইচ মেথডের নাম শুনেছেন কিনা আই ডোন্ট নো। ইমেইলের একটা স্যান্ডউইচ মেথড আছে, আপনি একজনকে ফিডব্যাক দিবেন। আমরা অনেক সময় কি করি যে মেথোডোলজি গুলো জানি না, এগুলোর জন্য কিন্তু ইন্টারনেটে প্রচুর কিন্তু আপনি টিউটোরিয়াল পাবেন, গুগলে টিউটোরিয়াল পাবেন। হাউ মেনি পার্সন আর লুকিং ইনটু দ্যাট আই ডোন্ট নো, বাট যদি করে থাকেন দ্যাটস ভেরি গুড, কিংবা করবেন আজকের পর থেকে। স্যান্ডউইচ মেথডটা সামথিং লাইক দ্যাট। আপনি কাউকে নিয়ে যখন কোনো একটা ফিডব্যাক দিতে চাচ্ছেন, আমরা হিউম্যান বিইং, আমরা কিন্তু ফিডব্যাক নিতে পছন্দ করি না, বাঙালিরা তো আরো না। আমাদের অনেক সময় মনে হয় আমাকে ফিডব্যাক দিলে মনে হয় ইস ও মনে অনেক বেশি জানে আমার থেকে, আমি কিছুই পারি না, বাট আমরা রিঅ্যাক্ট করে ফেলি। বাট ফিডব্যাক দেওয়ারও কিন্তু একটা আর্ট আছে, যেটাকে আমরা বলি স্যান্ডউইচ মেথড। যাকে দিয়ে আপনি ফিডব্যাক দিবেন, ফার্স্ট অফ অল যেটা করা লাগবে, তিনটা প্যারা লাগবে। স্যান্ডউইচ যেমন তিনটা পার্ট থাকে, উপরে রুটি, মাঝখানে থাকে মাংস কিংবা কোনো কিছু থাকে, নিচে একটা রুটি থাকে। সো স্যান্ডউইচের পার্টটা যেমন থাকে, ইমেইল বডিটাও তেমন হবে। প্রথম যখন আপনি লিখবেন একটা প্যারা, দুটো প্যারা, একটা প্যারা আপনি যখন লিখবেন প্রপারলি, আপনি তখন তাকে থ্যাঙ্কস বলবেন তার কাজের জন্য, এবং কাজটা ভালো হয়েছে আপনি তাকে সেটা দিয়ে জানাবেন। মিডল প্যারাতে আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন, এটা এভাবে না হয়ে এভাবে হলেও ভালো হতো, কারণ আপনার কি কি ফিডব্যাক আপনি সেখানে লিখবেন। এন্ড ফাইনাল প্যারাতে গিয়ে আপনি লিখবেন হচ্ছে এগেইন তাকে আপনি থ্যাংক ইউ দিচ্ছেন বিকজ সে এই কাজটা করেছে, না হলে এই জিনিসটা হতো না। সো দ্যাটস মিন দেখেন আপনি কিন্তু এখানে তাকে ফিডব্যাক দিয়ে ফেলেছেন, একটা পার্টে, দুটো পার্টে আপনি কিন্তু তাকে তার প্রশংসা করছেন। সো ডেফিনেটলি মেজরিটি পার্ট আপনি তার প্রশংসা করছেন, মিডলে আপনি তাকে কিন্তু ফিডব্যাক দিচ্ছেন। And if he is a gentleman, he will take it positively. And এই ফিডব্যাক এটিকেটস গুলো আমরা জানি না অনেক সময়। সো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন কমিউনিকেশন করছেন, কমিউনিকেশন করার সময়। গাইডলাইন অন মেইনটেইনিং প্রফেশনাল অ্যাপিয়ারেন্স ইন ওয়ার্কপ্লেস। মিটিং এ বসছেন, কথা বলছেন, কিভাবে কথা বলছেন। আপনি মিটিং এ বসে হেলান দিয়ে আছেন ধরেন, ঠিক আছে, আপনি কার পাশে বসে আছেন, আপনি হাতটা কিভাবে রেখেছেন, আপনি যখন প্রেজেন্টেশন হচ্ছে আপনি মোবাইলের স্ক্রিন করতেছেন, আরেকজনের ল্যাপটপে কি কাজ করছে আপনি সেটা শোল্ডার শাফলিং করতেছেন। দিস আর নট জেন্টলম্যান অ্যাপ্রোচ। এই জিনিসগুলো আপনাকে ওয়ার্ক প্লেসে কিন্তু আপনাকে নেগেটিভ ভাইব ক্রিয়েট করবে কাজ করার সময়। সো প্রপার অ্যাপিয়ারেন্স গুলো ভেরি ইম্পর্টেন্ট, যে না আপনি প্রফেশনালি কেমন থাকবেন সেই জিনিসগুলোকে জানা। স্ট্র্যাটেজিস টু মেইনটেইন টাইম এফেক্টিভলি এন্ড ইম্পর্টেন্স অফ পাংচুয়ালিটি।
এটা আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমি বলবো, আমার নিজের ক্ষেত্রেও মাঝে মাঝে আমি মেনটেন করতে পারি না। আমি আমার উইকনেস হিসেবে বলবো, আমি এটাকে ডেভেলপ করতে চাই আরো, যে মেনটেন টাইম এফেক্টিভলি অ্যান্ড ইম্পর্টেন্স অফ পাংচুয়ালিটি। তো পাংচুয়ালিটি অ্যান্ড এফেক্টিভ টাইমটাকে এফেক্টিভলি মেনটেন করাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ, রাইট? একটা ছোট্ট এক্সাম্পল দিই, 9টা থেকে অফিস শুরু হলো 6টা পর্যন্ত, সিগারেট ব্রেক কয়টা নিছেন আপনি? এটা কেউ কাউন্ট করবে না, কিন্তু এটা কিন্তু আপনার প্রোডাক্টিভ আওয়ারকে ধ্বংস করবে। আমাদের কিন্তু একটা ইনক্লাইনিং মোমেন্ট থাকে, একটা ডিক্লাইনিং মোমেন্ট থাকে দিনের, ঠিক আছে? যেমন আমি যখন ভেরি ফার্স্ট আওয়ারে কাজ শুরু করছি, আই উইল বি ভেরি মাচ প্রোডাক্টিভ। আমি তো লাঞ্চের পর থেকে আর প্রোডাক্টিভ থাকবো না। এটা কিন্তু স্টাডি বলে, স্ট্যাটিস্টিক্স এটা বলে, কিন্তু লাঞ্চের পর থেকে আমার প্রোডাক্টিভনেস কমতে থাকে। আপনি দেখবেন খাওয়ার পর থেকে কিন্তু ঘুম আসে অফিসে অনেক সময়, কিংবা আপনি যখন ক্লাস করছেন ঘুম আসতেছে আপনার, তো ওই মোমেন্টে আপনি কিন্তু প্রপার কাজ করতে পারছেন না। ওই মোমেন্টটাতে কিন্তু আপনার কাজটা একটু স্লো হয়ে যাবে দিনের এন্ডে। আর ফার্স্ট আওয়ারে যদি আপনি প্রপারলি যদি আপনার কাজটাকে যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন, টাইমটাকে যদি এফেক্টিভলি মেনটেন করতে না পারেন, ইন দ্যাট কেস কিন্তু মানে আমি টেকনিক্যালি বলবো যে আপনি ওয়ার্ক প্লেসে এগিয়ে থাকতে পারবেন না। ওই জায়গাটাতে কিন্তু আপনার 9 আওয়ার ওয়ার্ক আর 10 আওয়ার ওয়ার্ক আপনি যেটা করছেন, ডে এন্ডে গিয়ে এটা আপনার প্রেশার পড়বে, এবং ডে এন্ডে গিয়ে কিন্তু প্রোডাক্টিভিটি থাকবে না, কাজে ভুল হবে অনেক বেশি। সো ওই স্ট্র্যাটেজিটা খুব মাথায় রাখা, যে দিনের কোন টাইমটাতে আপনি প্রোডাক্টিভ থাকেন হিউম্যান বডি, আর কোন টাইমটাতে প্রোডাক্টিভ থাকে না। টিপস টু ক্রিয়েট অ্যান্ড মেইনটেইনিং প্রফেশনাল ইমেজ এট ওয়ার্ক। এই যে টিপসটা আমি যতটুকু আপনাদেরকে না বলবো, এর থেকে অনেক বেশি প্রচুর ভিডিওস আপনি ইউটিউবে পাবেন, যে নিজের ইমেজটাকে আপনি কিভাবে ক্রিয়েট করবেন। সামটাইমস আপনি দেখবেন, একটা এক্সাম্পল আমি দেই, যখন কোনো একটা মিটিং হচ্ছে ওয়ার্ক প্লেসে, মিটিং হওয়ার সময় কিন্তু অনেক কোয়েশ্চেন আনসার সেশন থাকে, যে কারো কোনো কিছু বলার আছে কিনা। সুপারভাইজার কিন্তু অনেক সময় বলে, মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আমরা চিন্তা করি, বা ক্লাসেও এটা হয়, ক্লাসের টিচার কিন্তু বলে যে কেউ কি কোনো কিছু বলতে চাও কিনা তোমরা, কিংবা কারো কি কোনো কিছু ফিডব্যাক দেওয়ার আছে কিনা, কিংবা ও তো এটা বলছে, এনিওয়ান এলস। আমরা অনেকে কিন্তু একটু চুপ থাকার চেষ্টা করি, যে না, ঘড়ির টাইমটা দেখতে থাকি, ক্লাস কখন শেষ হবে বের হয়ে যাব। এটা কিন্তু আমি নিজেকে ক্ষতি করছি, বিকজ আই এম নট ইনভলভিং মাইসেলফ, আই এম নট ক্রিয়েটিং মাইসেলফ প্রোঅ্যাক্টিভলি। সো আই এম বিং এ টু মাচ ইন্ট্রোভার্ট, যে ইন্ট্রোভার্টের কারণে কিন্তু আমি টেকনিক্যালি অ্যাম্বিভার্ট হতে পারছি না। হোয়াট ইজ অ্যাম্বিভার্ট? অ্যাম্বিভার্ট ইজ এ ইন্ট্রোভার্ট এন্ড এক্সট্রোভার্টের মিডলে যে ওয়ার্ডটাকে বলে, দ্যাট ইজ অ্যাম্বিভার্ট। That an introvert person can be extrovert sometime, and extrovert person can be introvert sometimes. মিডলটাকে অ্যাম্বিভার্ট বলে। সো অ্যাম্বিভার্ট হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। তো ওইটা কিন্তু হতে পারছি না আমি, না হওয়ার কারণে আমি অর্গানাইজেশনে ইমেজ ক্রিয়েট করতে পারছি না। সো মিটিং এর ক্ষেত্রেও সেটা হয়, ঠিক আছে? যেমন আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন একটা অর্গানাইজেশনে দেখবেন একজন সিএইচআরও হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করে, আর একজন সিএফও কস্টিং নিয়ে কাজ করে। কথার কথা, একটা বোর্ড মিটিং এ একজন সিএইচআরও কে ইনভাইট করা হলো ম্যানেজমেন্ট থেকে, সেখানে সিএফও আছে, আদার ডিরেক্টরস আছে, সবাই আছে। প্রথম মিটিং সিএইচআরও মিটিং করলো, মিটিং শেষে দেখা যাচ্ছে কোম্পানির ওনার জিজ্ঞেস করলো যে কারো কোনো কিছু বলার আছে কিনা। প্রত্যেকেই কম বেশি বললো, এবং অনার বললো সিএইচআরও কে আপনার কিছু বলার আছে কিনা। সে বললো না স্যার, ইটস ওকে, আমার মনে হয় ঠিক আছে সবকিছু। সেকেন্ড বোর্ড মিটিং এও তাকে ইনভাইট করা হলো, ইনভাইট করার পর সেমও তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি আপনার কোনো কিছু বলার আছে কিনা। সে বললো না স্যার, এভরিথিং ইজ ওকে। থার্ড মিটিং এর ইনভাইটেশনই পায়নি। সো সে কিন্তু তার ইমেজটা ক্রিয়েট করতে পারেনি টু দ্য বোর্ড অফ ডিরেক্টরস এন্ড অনারের কাছে, বাই পুটিং সামথিং ইম্পর্টেন্স দ্যাট কুড বি ভ্যালুয়েবল, দ্যাট কুড বি নন ভ্যালুয়েবল, বাট পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি পার্টিসিপেট করতে পারছেন কিনা। তো শেলের মতো গুছিয়ে থাকলে হবে না, ইউ হ্যাভ টু নারিশিং ইয়োরসেলফ। যত বেশি করতে পারবেন তত বেশি কনফিডেন্ট গ্রো করবে আপনার মধ্যে। ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড গোল সেটিং, creating your career path. If your supervisor is not creating it, you won't create it. And আপনি আপনার সুপারভাইজারের কাছ থেকে গিয়ে সেটাকে ভ্যালিডেট করে নেন, the way I would like to work. Sometimes ওই যে একটা কথা আছে না, যে বাচ্চা না কাঁদলে নাকি মাও তাকে ফুড দেয় না, খেতে দেয় না, বাচ্চা যদি না কাঁদে। আপনি যদি আপনার ক্যারিয়ার পাথ নিয়ে আপনি ইউ আর নট ইন্টারেস্টেড, সুপারভাইজার কতক্ষণ ইন্টারেস্ট থাকবে সেটা নিয়ে? বিকজ আগেই বলেছি, হি হ্যাজ লট অফ হেডেক টু হিজ শোল্ডার, সে কাজ করছে, বাট আপনি চিন্তা করছেন সুপারভাইজার আমাকে দিচ্ছেন, আমি চুপচাপ বসে আছি। আপনি কিন্তু ডেমোনিশ হয়ে যাবেন একটা সময় কোম্পানি থেকে, ঠিক আছে? সো আপনার পাথ আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। ইউ হ্যাভ টু মেক ইউর ওন ভ্যালু। আপনাকে সুপারভাইজারের সাথে প্রোঅ্যাক্টিভলি রিপোর্টিং এ থাকতে হবে, রিঅ্যাক্টিভ হলে হবে না, যে আমাকে এটা দিলে আমি করবো না, আমি করবো না। ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ।
হাউ টু সেট স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রিলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড গোলস, যেটাকে আমরা বলি কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এটা জানা খুব ইম্পর্টেন্ট। কি পারফরমেন্স ইন্ডিকেটর কিভাবে কাজ করে, আপনি আপনার কাজটাকে কিভাবে আপনি এটাকে স্পেসিফিক করবেন, মেজারেবল কিভাবে মেজার করবেন আপনি এটাকে সুপারভাইজারের কাছে, আপনি কিভাবে এটাকে অ্যাচিভ করবেন, আপনি এটাকে টাইম বাউন্ড কিভাবে করবেন। এটা কি আপনি ফর এক্সাম্পল আপনি 2 মাসে করবেন, 1 মাসে করবেন না, 13 দিনে করবেন না 15 দিনে করবেন, ইট হ্যাজ টু বি স্পেসিফিক। কারণ দেখা যাচ্ছে আমরা অনেক সময় অনেক কথা বলি, আচ্ছা আমি করব, আমি দেখছি, আচ্ছা মনে হয়, কিংবা এই যে জিনিসটা, এই জিনিসগুলো কিন্তু কাইন্ড অফ ভেগ টার্ম। সামটাইমস আমি নিজেও ইউজ করি এটা, বাট আমার মনে হয় এই জায়গাতে আমারও কাজ করার আছে, যে না স্পেসিফিক হইতে হবে। whenever you are saying something specific about your task and you are specific to your supervisor, you are committing something and you are hunting for it. আপনার মধ্যে ক্রেভিংটা থাকবে এটাকে শেষ করার, আদারওয়াইজ কিন্তু দেখা যাচ্ছে আপনি এটাকে পরের দিনের জন্য ফেলে রাখবেন and you will be unproductive, আপনি অফিসিয়াল টাইমটাকে এফেক্টিভলি ইউজ করতে পারবেন না। কেপিআই জানাটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ক্রিয়েট এ রোড ম্যাপ ফর পার্সোনাল গ্রোথ এন্ড ক্যারিয়ার অ্যাচিভমেন্ট। কাজ করেই যাচ্ছেন, বাট কাজ করার পাশাপাশি কিন্তু হচ্ছে কি আপনার পার্সোনাল গ্রোথ হচ্ছে কিনা, ওটাও কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু অনেক সময় আমরা বলি যে ধরেন কথার কথা, অনেকে কিন্তু বলে যে আমি তো অনেক কাজ করি, আমার প্রমোশন কেন হয় না, আমি তো অনেক কাজ করছি, আমি কেন অ্যাড্রেসড হচ্ছি না। ওই যে একটা ফার্স্ট একটা কথা বললাম যে আপনি এতই বেশি ইন্ট্রোভার্ট যে নিজের কাজে আপনি ডুবে থাকেন যে আপনি এই জিনিসগুলোকে আপনি শো করতে পারছেন না, পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারছেন না, আপনি সুপারভাইজারকে দেখাইতে পারছেন না যে আপনার কাজের ইম্প্যাক্ট কি, কাজ করেই যাচ্ছেন, বাট ইম্প্যাক্ট দেখাতে পারছেন না আপনি, বিকজ আপনি সেটাকে মেজার করতে পারছেন না, এটাকে রিলেট করতে পারছেন না, টাইম বাউন্ড করতে পারছেন না, স্পেসিফিক করতে পারছেন না, আপনি রিঅ্যাক্টিভ হচ্ছেন, কাজ দিচ্ছে কাজ করছেন লাইক রোবট। বাট ইউ আর এ হিউম্যান বিং এ এমপ্লয়ি, আপনি যদি রোবোটিক কাজ করেন, ইন দ্যাট কেস যেটা হবে আপনাকে যে কাজ দেওয়া হবে সেটাই করবেন। আর আপনি যদি হিউম্যান রিসোর্স হিসেবে কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পার্সোনাল গ্রোথের জন্য কাজ করবেন। সো পার্সোনাল গ্রোথের জন্য না আমরা অনেক সময় চিন্তা করি আমি ট্রেনিং করব, পার্সোনাল গ্রোথের জন্য আমরা অনেক সময় চিন্তা করি আমরা এই যে কোন একটা মেন্টরশিপ, আপনারা যারা আজকে এসছেন পার্সোনাল গ্রোথের জন্য এসছেন, আমরা একটা মেন্টরশিপ প্রোগ্রামে যাব, আমি ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের জন্য আমি এটা করব, আমি ডিপ্লোমাটা করব, এটা করব। বাট দেখা যাচ্ছে কি অনেকে মনে করে আচ্ছা আমি ফাইন্যান্স প্রফেশনাল, আমি ফাইন্যান্সে কাজ করছি, আমি যদি ট্যাক্স ম্যানেজমেন্টের উপর একটা ডিপ্লোমা করতে পারি তাহলে তো এটা আমার জন্য ভালো হবে, কিন্তু আমি নিজের টাকা দিয়ে কেন করব, কোম্পানি আমাকে এটার জন্য টাকা দিবে। কোম্পানি আপনাকে দেবে, অবশ্যই দেবে, কোম্পানি দেবে না তা না, যদি ইফ ইট ইজ রিকোয়ার্ড বাই কোম্পানি। বাট ধরেন একটা কোম্পানিতে আছেন যে কোম্পানিতে ধরেন ট্যাক্সের কাজ কম হয়, কথার কথা, বাট এমন একটা কোম্পানিতে আছেন যেখানে ট্যাক্সের কাজ বেশি হয়। এখন এই কোম্পানিতে আপনার ট্যাক্সের কাজ কম হয়, এটার জন্য ট্যাক্স ম্যানেজমেন্টের হয়তো বা ধরেন আপনার এই কোর্স আপনাকে করানোর দরকার নাই, বাট টুডে টুমোরো আপনি আরেকটা কোম্পানিতে জব অফার পেলেন যেখানে ট্যাক্সের কাজ অনেক বেশি হয়, আপনি বসেছিলেন যে কোম্পানি আপনাকে এই ট্রেনিংটা করাবে, আপনি করবেন। আপনি যদি সেলফ ফান্ডেড করে ফেলতেন আপনি ওইখানে আরো ভালো কাজ করতে পারতেন। সো হোয়াট এভার ইউ আর ইনভেস্টিং, মানে নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য আপনার স্যালারির যদি 5% টাকাও আপনি যদি নিজের সেলফ ডেভেলপমেন্ট যদি ইনভেস্ট করেন, আপনার ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট আসবে, ইউ ক্যান অ্যাড টু ইউর সিভি। সো ওইটা নিয়ে যদি বসে থাকি আমরা যে কোম্পানি আমাকে টাকা দেবে দেন আমি করব, সো দ্যাটস মিন এটা কখনোই করা হবে না, এন্ড আপনার পার্সোনাল গ্রোথ কখনোই হবে না, আপনি কখনোই নলেজ সেন্ট্রিক হবেন না, বিকজ নলেজ ইজ কাইন্ড অফ ইনফরমেশন, এটা প্রতিনিয়তই এটা চেঞ্জ হচ্ছে আপনার ওয়ার্ল্ডে। বাট ইউ আর স্পেসিফিকলি ওয়ার্কিং ফর দ্য অর্গানাইজেশন, আপনি একটা কালচারে আছেন, আপনি ডিফারেন্ট কালচার শিখছেন না, আপনি ডিফারেন্ট প্রসেস শিখছেন না, আপনি কিন্তু মার্কেটে কিন্তু অ্যাজ এ বিং এ প্রোডাক্ট নিজেকে নারিশ করতে পারবেন না। টেকনিক্স টু রিকগনাইজ পার্সোনাল স্ট্রেংথ এন্ড অ্যারাইজ নিডিং ইমপ্রুভমেন্ট। টেকনিক্স টু রিকগনাইজ পার্সোনাল স্ট্রেংথ এন্ড অ্যারাইজ নিডিং ইমপ্রুভমেন্ট, SWOT অ্যানালাইসিস বলে একটা কথা আছে। এখনো ইন্টারভিউ নিতে গেলে এইচআর থেকে আমি অনেককে জিজ্ঞেস করি এই কথাটা যে আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি। 90% people cannot address this. 90% people doesn't know about SWOT analysis. তারা নিজেদের মধ্যে করতে পারে না যে SWOT analysis কি, তার স্ট্রেংথ কি, তার উইকনেস কি, তার হচ্ছে রিস্ক কি, থ্রেট কি, তার অপরচুনিটি কি। SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। একটা পার্সনের এই জিনিসটা যদি আপনি বিং এ রিসোর্স আইডেন্টিফাই করতে না পারেন, আপনি কিন্তু পার্সোনাল গ্রোথেও যেতে পারবেন না, আগের পয়েন্টে নিয়ে যেটা কথা বলছি। সো ইচ এন্ড এভরি ডে আপনাকে কিন্তু SWOT অ্যানালাইসিস করতে হবে যে আপনার নিজের ভালনারেবিলিটি আপনার কোথায় আছে। যে কোনো একটা সিস্টেমে কিন্তু ভালনারেবিলিটি থাকার কারণেই কিন্তু দেখবেন পরবর্তীতে সিস্টেমটা আপডেট হয়।
সো অ্যাজ এ হিউম্যান বিইং আপনার কিন্তু মার্কেটে কম্পিটিশন অনেক বেশি। কে কোথায় কিভাবে নিজেকে আপগ্রেড করে ফেলতেছে আপনি জানেন না, এবং আপনি এটা না জানার কারণে এবং নিজেকে এটা না করার কারণে কিন্তু আপনি কি করতেছেন, আপনার কিন্তু মার্কেট স্কোপ কমিয়ে ফেলছেন। তারপর একটা সময় গিয়ে আপনি একে ধরছেন ওকে ধরছেন জবের জন্য, বাট ইফ ইউ আর এ ক্যাপাবল এনাফ আপনার কাউকে ধরতে হবে না চাকরির জন্য। দ্যাটস আমরা অনেক সময় দেখি 15-20 বছর কাজ করেও কেউ তার ক্যারিয়ারে অনেক উপর উঠতে পারে না, কিন্তু দেখা যায় 5 বছর কাজ করে সে অনেক অনেক ভালো জায়গায় চলে গিয়েছে। সো অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা মাইন্ডের দিক থেকেও যদি বলেন, এটা ফিজিক্যাল ফিটনেসের দিক থেকেও যদি বলেন, এটা প্রোঅ্যাক্টিভলি মোটিভেশনের দিক থেকেও যদি বলেন, আপনাকে রিকগনাইজ করতে হবে মানে আপনার SWOT অ্যানালাইসিসটা কি। মেথডস টু ট্র্যাক ক্যারিয়ার প্রোগ্রেস এন্ড সেলিব্রেট অ্যাচিভমেন্টস, ভেরি ইম্পর্টেন্ট সেলিব্রেট করা। এন্ড কিভাবে ট্র্যাক করছেন যে আপনার ক্যারিয়ার প্রোগ্রেসটা প্রপারলি হচ্ছে কিনা। এন্ড ওটা হওয়ার পাশাপাশি আপনি যে ছোট 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 পার্ট কিন্তু আপনাকে লিঙ্কডইনে কিন্তু আপনাকে শেয়ার করতে হবে। ক্যারিয়ার ডেভেলপমেন্ট, গোল সেটিং নিয়ে কথা বলেছি, টিম ওয়ার্ক এন্ড কোলাবোরেশন। আমি একটু শর্টকাটে যাই জিনিসগুলোকে। থ্রাইভিং ইন দ্য টিম এনভায়রনমেন্ট, থ্রাইভিং ইন দ্য টিম এনভায়রনমেন্ট, টিম এনভায়রনমেন্টে কাজ করার যে টিপস গুলো আছে। এক্সপ্লোর দ্য ডাইনামিক অফ ওয়ার্ক এফেক্টিভলি উইথ এ টিম, develop a skill to enhance interpersonal relationship at work, learn techniques to resolve conflicts and participate in acting listening. এটা ভেরি ইম্পর্টেন্ট। অর্গানাইজেশনে কাজ করতে গেলে অনেক সময় অনেক ধরনের কনফ্লিক্ট অ্যারাইজ করে। দেখা যাচ্ছে এই কলিগের সাথে এই কলিগের কনফ্লিক্ট হচ্ছে, বসের সাথে বসের কনফ্লিক্ট হচ্ছে। আপনি সেটাকে কিভাবে আপনি রিজলভ করছেন, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট। আপনি সেটাকে কিভাবে অ্যাড্রেস করছেন, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট। আপনি কি একটা কনফ্লিক্টের সাথে সাথে এইচআর এর কাছে কমপ্লেন নিয়ে এসেছেন কিনা, বসের কাছে কমপ্লেন নিয়ে গিয়েছেন কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এই কনফ্লিক্টটা কতটুকু সিরিয়াস, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলোকে অ্যাসেস করা। তো ইন্টারপার্সনাল স্কিল পার্সনরা সবসময় এটা করে থাকে, এন্ড সবসময় সব ধরনের কনফ্লিক্টকে তারা মনে করেন সিরিয়াসলি নেয় না, অনেক কিছু ওভারলুক করে যায়। বিকজ দুটো পাতিল একসাথে থাকলে টাক লাগবেই, দ্যাটস ভেরি অবভিয়াস। তো এটা নিয়ে আরো বড় ধরনের ক্যাওয়াস ক্রিয়েট করার কোনো মানে হয় না। বাট ইফ ইট ইজ এ ভেরি বিগ ইস্যু, ইউ শুড সিক হেল্প ফ্রম ইউর সুপারভাইজার এন্ড এইচআর। স্ট্র্যাটেজিস টু প্রমোট কোলাবোরেশন এন্ড টিম ওয়ার্ক। কোলাবোরেশন এন্ড টিম ওয়ার্কের থ্রুতেই আপনি যা করা করবেন। ইন্ডিভিজুয়াল কাজ যেটা করবেন, আরেকজনের ইন্ডিভিজুয়াল কাজকে অ্যাড করেই কিন্তু হচ্ছে আলটিমেটলি কোম্পানির গোলটাকে কিন্তু অ্যাচিভ করা হচ্ছে। সো ওইখানে যদি আপনি শুধুমাত্র টিম ওয়ার্ক না করে যদি ইন্ডিভিজুয়াল কাজটা শুধুমাত্র করতে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজটা কিন্তু অ্যাড্রেস হওয়ার পসিবিলিটি খুবই কম, যদি টিম এটাকে যদি অ্যাড্রেস না করে। আপনার মনে হচ্ছে ইউ আর ভেরি মাচ প্রফেশনাল, আপনি খুব ভালো কাজ করছেন, বাট এন্টায়ার টিম যখন আপনাকে নিয়ে নেগেটিভ মার্কিং করবে, পিআর মার্কিং যেটা পারফরমেন্স ম্যানেজমেন্ট আমরা বলি, আপনাকে নিয়ে পিআর মার্কিং করবে এন্ড দ্যাট উইল বি নেগেটিভ, তখন কিন্তু ম্যানেজমেন্টও এবং আপনার সুপারভাইজারও চিন্তা করবে যে 10টা লোক একটা লোক খারাপ বলছে মানে হচ্ছে তার মনে নিশ্চয়ই কোনো কিছু খারাপ আছে। সো অনেক সময় কিন্তু আমাদের অনেকে জব লুজ করি, উই ডোন্ট নো আমি কেন লুজ করছি, প্রবাবলি আমি জানি না। অনেকে এইচআর অনেক সময় সেটা বলে না, বলে আমরা কস্ট কাটিং করছি, কিংবা আমরা এই মুভমেন্ট আপনাকে রাখতে পারছি না, কিংবা কিছু একটা হয়তো বলে এইচআর তাদেরকে। পিছনে হয়তো বা দেখা যাচ্ছে যে কোনো না কোনো এমন একটা ওয়ে আছে। হ্যাঁ, এটা অনেক সময় ফিডব্যাকটা ওপেনলি দেওয়াটা উচিত। কিছু কিছু এইচআর প্রফেশনালস আছে হয়তো ওপেনলি ফিডব্যাকটা দেয় না, বাট ইন আওয়ার অর্গানাইজেশন আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা কন্টিনিউয়াসলি আমরা ফিডব্যাক দিয়ে থাকি আমাদের রিসোর্সদেরকে, যখন যেটা হচ্ছে যে কোনো ইস্যুস হচ্ছে, যাতে পরবর্তীতে এগুলো নিয়ে কোনো কনফিউশন অ্যারাইজ না হয়। এবং প্রত্যেকটা রিসোর্সের ক্ষেত্রেও এটা আপনাদের দায়িত্ব থাকবে, যখন আপনারা জব মার্কেটে আসবেন তখন এই জিনিসটাকে নিয়ে মনে করেন অ্যাড্রেস করা। লার্নিং অর্গানাইজেশনাল টুলস এন্ড প্রসেস, মাস্টারিং ওয়ার্কপ্লেস টুলস, এটা মাথায় রেখে কাজ করবেন যে গেইন প্রফিসিয়েন্সি এন্ড এসেনশিয়াল ওয়ার্কপ্লেস টুলস কি কি আছে, লাইক প্রজেক্টস ম্যানেজমেন্ট সফটওয়্যার, কি নিয়ে তারা কাজ করে। প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য ডিফারেন্ট সফটওয়্যার নিয়ে কাজ করতে হয়। লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ক ফ্লো, রিপোর্টিং স্ট্রাকচার কি আছে উইদিন দ্য অর্গানাইজেশন, সেটা জেনে সেভাবে কাজ করা, নিজের মতো করেই কোনো কিছু না করে ফেলা। রিপোর্টিং স্ট্রাকচার নিয়ে যখন কাজ করবে তখন আগেই জেনে নেবেন যে আমাদের কোম্পানিতে এই ধরনের কোনো স্ট্রাকচার আছে কিনা যেটা আপনি কাজ করতে পারেন। কারণ কোম্পানি একটা ব্র্যান্ড গাইডলাইন থাকতে পারে, কোম্পানি বিলিভ করে এনি কাইন্ড অফ রিপোর্ট এই স্ট্রাকচারে হইতে হবে, আপনি অন্য স্ট্রাকচারে করছেন, তো তখন কিন্তু আপনি কাজটা করে জমা দিলেন, আবার রিওয়ার্ক করতে হবে আপনাকে। পিপিটি করার জন্য কিন্তু মোস্ট অফ দ্য অর্গানাইজেশনে এখন কিন্তু ডিফারেন্ট ব্র্যান্ড গাইডলাইন, কালার গাইডলাইন থাকে, আপনি নিজের মতো করে ফেললেন, আবার আপনাকে নতুন করে কাজ করতে হবে, এতে আপনার প্রোডাক্টিভ সময় নষ্ট হবে। নেগেটিভ এইচআর পোর্টাল, নেভিগেট এইচআর পোর্টাল ফর অ্যাসেসিং ইম্পর্টেন্ট রিসোর্স এন্ড ইনফরমেশন। অনেকেই আমরা দেখি না এইচআর পোর্টাল গুলো সফটওয়্যার গুলোতে থাকে, বাট সেগুলো খুঁজে বের করা যে কোম্পানি পলিসি কি বলছে না বলছে সেই অনুযায়ী কাজ করা, এটা আপনাকে আরেকটু এগিয়ে রাখবে কোম্পানি কালচারের দিক থেকে। টেকনিক্স টু স্ট্রিমলাইন প্রসেস এন্ড এনহ্যান্স এফিসিয়েন্সি।
লিডারশিপ স্কিল ফর বিগিনার্স এর জন্য আমি যদি বলি যে স্টেপিং ইনটু লিডারশিপের ক্ষেত্রে হচ্ছে লার্ন দ্য ইম্পর্টেন্স অফ টেকিং রেসপন্সিবিলিটি ফর টাস্ক এন্ড আউটকামস, explore effective problem solve techniques for workplace challenges, develop foundation decision making skill for leadership role. জুনিয়র অনেক ক্ষেত্রে ডিসিশন নিতে পারে না, বাট ভেরি ইনিশিয়াল ক্যারিয়ার থেকে আপনাকে রিস্ক নেওয়া শিখতে হবে, ডিসিশন মেকিং শিখতে হবে। ডিসিশন ভুল হতে পারে, রাইট হতে পারে, বসের বকা খেতে পারেন, নাও খেতে পারেন, ঠিক নাই, বাট ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে, যাতে আপনার বসের আপনার উপর অনেক ক্ষেত্রে কাজে যদি ডিপেন্ড করতেও হয়, দেখা যাবে সে যাতে আপনার সাথে ডিপেন্ডেন্সি গুলো নিয়ে কাজ করে, সে যাতে ডিসিশন নিয়ে আপনার সাথে কাজ করে। আদারওয়াইজ আপনি প্রত্যেকটা ছোট ছোট পয়েন্টে যদি বসের কাছ থেকে ডিসিশন চান, সে তো সবসময় আপনি ডিসিশন দিতে পারবে না, সেও তো ব্যস্ত থাকবে, তখনই কিন্তু কনফ্লিক্টিং সিচুয়েশন ক্রিয়েট হয়। লার্ন হাউ টু ইন্সপায়ার এন্ড মোটিভেট টিম মেম্বার্স, কিভাবে করতে পারেন, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় আমরা দেখি কি যে আমাদের সুপারভাইজাররা এসে কিংবা ডিপার্টমেন্ট হেডরা এসে আমাদেরকে মোটিভেট করছে, আমরা সিরিয়াসলি নেই না সেটাকে, বাট সেই পার্সনটা তার এন্টায়ার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে মোটিভেট করছে, সে হয়তো এই ওয়েতে চলে সে আজকে সাকসেসফুল, বাট আপনি এটা জানছেন না, আপনি এটা মানছেন না, আবার আপনি এক্সপেক্ট করছেন আপনি সাকসেসফুল হবেন একটা সময়। প্রবাবলি ইয়োর ওয়ে উইল বি ডিফারেন্ট, বাট প্রিন্সিপাল কিন্তু সেম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ভাষায় মনে করেন প্রোনাউন্সিয়েশনে কথা হইতে পারে, গ্রামার ইজ দ্য সেম। ওটা জানাটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডাপ্টিবিলিটি এন্ড গ্রোথ মাইন্ডসেট, এমব্রেসিং চ্যালেঞ্জ এন্ড গ্রোথ, learn to handle feedback and criticism constructively, strategies to adapt to challenge and thrive in dynamic environment, the importance of continuous learning and skill enhancement, development mindset, focus on growth and improvement. এটা অ্যাডাপ্টিবিলিটি এন্ড গ্রোথ মাইন্ডসেটের ক্ষেত্রে আপনারা কনসিডার করবেন এই জিনিসগুলোকে। And work-life balance and stress management এর ক্ষেত্রে আমি বলবো টেকনিক্স টু ম্যানেজ ওয়ার্কলোড এন্ড অ্যাভয়েড বার্নআউট। কাজ থাকবে, কাজের প্রেশার থাকবে, এটাকে আপনাকে টেকনিক বের করতে হবে, আপনি কিভাবে বার্নআউট অ্যাভয়েড করবেন। আন্ডারস্ট্যান্ডিং দ্য সিগনিফিকেন্ট অফ মেন্টাল হেলথ ইন দ্য ওয়ার্কপ্লেস, প্রোডাক্টিভ কাজ হবে, আদারওয়াইজ বার্নআউট হলে প্রোডাক্টিভ কাজ হবে না, ইউ মাইট লুজ ইউর জব। লার্ন অ্যাবাউট অ্যাভেলেবল এমপ্লয়িজ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ফর সাপোর্ট। আমরা অনেক সময় সাপোর্ট নেই না, যে ওর কাছে গেলে আমি ছোট হয়ে যাব, নো, ইউ ক্যান সিক সাপোর্ট টু সুপারভাইজার, টু পিয়ার্স, টিম ওয়ার্কের মাধ্যমে। স্ট্র্যাটেজিস টু অ্যাচিভ হেলথ ব্যালেন্স বিটুইন ওয়ার্ক এন্ড পার্সোনাল লাইফ। ইথিক্স এন্ড, এটা আমার প্রবাবলি লাস্ট স্লাইড হবে এই সেশনে। ইথিক্স এন্ড ইন্টিগ্রিটি এট দ্য ওয়ার্কপ্লেস, আপহোল্ডিং ইথিক্যাল স্ট্যান্ডার্ড। আপনি মানুষ হিসেবে ভালো না, বাট আপনি ভালো প্রফেশনাল হওয়ার চেষ্টা করছেন, হতে পারবেন না কখনো, রিয়েল ফেসটা চলে আসবে আপনার। দ্য রোল অফ অনেস্টি এন্ড ট্রান্সপারেন্সি ইন মেইনটেনিং ওয়ার্কপ্লেস ইন্টিগ্রিটি, গাইডলাইন টু প্রিভেন্ট হ্যারাসমেন্ট এন্ড বায়াস ইন দ্য ওয়ার্কপ্লেস, বেস্ট প্র্যাকটিস ফর মেইনটেনিং কনফিডেন্ট এন্ড ডেটা সিকিউরিটি। এই কোম্পানিতে আপনি কাজ করছেন, কোম্পানি বিলিভ করে কিছু ডেটা স্ট্র্যাটেজি আপনাকে দিল, আপনি আরেক কোম্পানিতে গিয়ে ডেটাগুলো বেচে দিলেন ভালো স্যালারির জন্য, বাট যে কোম্পানিতে এতদিন কাজ করছেন আপনি তাকে কিন্তু ব্যাক স্টেপ করলেন আলটিমেটলি। সো এই ক্ষেত্রে কিন্তু ইউ আর নট এ গুড প্রফেশনাল। এটাকে কিন্তু ওই কোম্পানিও একটা সময় নেগেটিভলি দেখবে, যে ও তো তাইলে আমার কোম্পানির ডেটা অনেক জায়গায় বেচতে পারে। সো এই জিনিসটা খুব স্ট্রিক্টলি মেনটেন করবেন সবসময় প্রফেশনালি। এনকারেজিং ইথিক্স, বিহেভিয়ার এন্ড ডিসিশন মেকিং ওয়ার্ক। নেটওয়ার্কিং এন্ড রিলেশনশিপ বিল্ডিং এর ক্ষেত্রে এক্সপ্যান্ডিং ইউর প্রফেশনাল নেটওয়ার্কিং, স্ট্র্যাটেজিস টু বিল্ড এন্ড এক্সপ্যান্ড দ্য প্রফেশনাল নেটওয়ার্ক, ইউটিলাইজ মেন্টরশিপ অপরচুনিটি টু ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, ফস্টার কোলাবোরেশন এন্ড রিলেশনশিপ অ্যাক্রস ডিফারেন্ট ডিপার্টমেন্টস, পার্টিসিপেট ইন প্রফেশনাল কমিউনিটি এন্ড গ্রোথ অফ দ্য নেটওয়ার্ক। দ্যাট ইজ ডান। আমি এখন হচ্ছে বেরিয়ে, আমাদের যেহেতু সময় খুব বেশি নেই, আমি খুব শর্টকাটের মধ্যে হচ্ছে আপনাদেরকে আমাদের এই প্রোগ্রামের বিশেষ করে যে ফাইনাল যে পার্টটা, আমি সেটা আপনাদের সাথে 5 মিনিটের মধ্যে শেয়ার করছি। এটা আপনারা অলরেডি দেখেছেন অনলাইনে আজকে সেশনের এইটা। আমাদের প্রোগ্রামটা কমপ্লিটলি ফ্রি ছিল, আমরা ফুললি ভার্চুয়ালি কন্ডাক্ট করেছি। আমাদের ডিউরেশন ছিল 2 মান্থ সেশন কন্ডাক্ট করেছি আমরা। সেশনগুলোতে কন্টেন্টস ছিল, আমরা সার্টিফিকেট ইস্যু করবো এই সেশনের জন্য, এন্ড হচ্ছে আমরা ইন্টার্নশিপ অপরচুনিটি দিব। কিভাবে দিব আমি সেটাও বলছি আপনাদের। আমাদের একটু জাস্ট স্ট্যাটিস্টিক্স বলছি। আমাদের এই 2 মাসের প্রোগ্রামে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টস 150 প্লাসের মতো আমাদের ছিল, আমরা জুনিয়র প্রফেশনালস আমাদের 130 প্লাসের মতো ছিল, আর ইউনিভার্সিটি গ্রাজুয়েট 200 প্লাসের মতো ছিল। তো উই আর ভেরি মাচ হ্যাপি যে আমরা 500 জনকে আমরা অলমোস্ট হচ্ছে গিয়ে গ্যাদার করতে পেরেছি আমাদের ফার্স্ট মেন্টরশিপ সেশনে এই সিজনটাতে। আসলে যেখানে আমাদের প্রথম সেশনের হচ্ছে 23 নভেম্বর, সেকেন্ডটা আমরা করেছি হচ্ছে 28 নভেম্বর,
আমাদের তারপর ছিল 4th ডিসেম্বর, দেন আমাদের ছিল 14ই ডিসেম্বর। সো দিস ওয়াজ দ্য বেসিক্যালি রোড ম্যাপ অফ দ্য ইচ স্পিকার, কারা কারা ছিলেন এবং কোন কোন ডেটে আমরা আসলে এটা কন্ডাক্ট করেছি। স্লাইড গুলো আপনাদের সাথে শেয়ার করা হবে, রেকর্ডিং গুলো থাকবে আমাদের ইউটিউবে, সেশন ফিডব্যাক সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা আমাদেরকে দিতে পারেন, সার্টিফিকেট আমরা ইমেইলে দিয়ে দিব। আমরা এই উইকের বৃহস্পতিবারে আমরা আশা করছি ইনশাল্লাহ যতজন আমাদের এই সেশনে জয়েন করেছে প্রত্যেককে আমরা একদিনে সবাইকে আমরা সার্টিফিকেট গুলো আমরা তাদের ইমেইলে প্রোভাইড করে দিব। এরপরেও কেউ যদি দেখা যাচ্ছে সার্টিফিকেটের ক্ষেত্রে যদি কোনো ইস্যু হয়, তাহলে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের যে চ্যানেলটা আছে ওটার মাধ্যমে, মেসেজের মাধ্যমে ওদের সাথে যোগাযোগ করতে পারেন। এন্ড এই প্রোগ্রামটা শেষে আমাদের যেটা প্ল্যানিং সোফার, আমাদের অর্গানাইজেশনে আমরা 10 জন আমরা ইন্টার্নকে রিক্রুট করব যারা ইন্টারেস্টেড। সেটার জন্য আমরা আপনাদেরকে টোটাল যারা আছেন, কারণ এখানে অনেক প্রফেশনালস আছেন, হয়তো তারাও হয়তো বা জাস্ট প্রোগ্রামটার জন্য অ্যাটেন্ড করেছেন, ইন্টার্নশিপের জন্য হয়তো ইন্টারেস্টেড না, বাট অনেকে আমাদের এমপ্লয়মেন্টের কিংবা ইন্টার্নশিপের জন্য ইন্টারেস্টেড। আমরা একটা ইওআই ফর্ম পাঠাবো আপনাদের, গুগল ফর্ম, যেখানে আপনারা গিয়ে আপনাদের এক্সপ্রেস অফ ইন্টারেস্ট আমাদেরকে দিবেন যে হ্যাঁ আপনারা ইন্টার্নশিপের জন্য আপনারা আমাদের এখানে ইন্টারেস্টেড। দেন তারপর যারা যারা ইন্টারেস্টেড হবেন তাদের সবাইকে আমরা একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে নিয়ে যাবো। দেয়ার উইল বি এ সাইকোমেট্রিক্স অ্যাসেসমেন্ট, পাশাপাশি দেয়ার উইল বি এ সাবজেক্ট বেসড অ্যাসেসমেন্ট হবে। এন্ড আমরা একটা ডে লং ইন্টারভিউ সেশন করব আমাদের প্রেমিসিসে, যেটার মাধ্যমে আমরা 10 জন ইন্টার্নকে আমরা রিক্রুট করব, যেটা কাইন্ড অফ এমটিএস সেশন বলতে পারেন। বিকজ আমাদের এখন যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের অর্গানাইজেশনের যে ডিপার্টমেন্টস গুলো আছে, সেই ডিপার্টমেন্টস এর মধ্যে গিয়ে আমরা পরবর্তীতে ভাগ করে দিব তাদেরকে কাজের জন্য। এন্ড দেন এখান থেকে ফুল টাইম এমপ্লয়মেন্টের অপরচুনিটিস আসবে। These are the all QR codes of Aki Zaibos Facebook page, Facebook career page, যেটা LinkedIn page আছে, Aki Zaibos e-learning YouTube, and HiredDesk আমাদের, and আমাদের ইমেল অ্যাড্রেস। HiredDesk-কে আমরা বেসিক্যালি আমাদের এভরি কাইন্ড অফ জব গুলো আমরা আসলে দিয়ে থাকি। ইট ইজ অলসো আওয়ার ওন প্রোডাক্ট। HiredDesk বিডি জবস এর মতোই আমরা ওখানে দিচ্ছি, আপনারা ওখানে আপনাদের প্রোফাইল গুলো করবেন এবং আমাদের প্রত্যেকটা যে যে জবের জন্য ইন্টারেস্টেড অ্যাজ পার ইউর কম্পিটেন্সি আপনারা অ্যাপ্লাই করবেন। ডেফিনেটলি আমরা আপনাদেরকে ডাকবো ফর দি ইন্টারভিউ পারপাস। এন্ড অলসো ভেরিয়াস ইন্টার্নশিপ প্রোগ্রাম আমাদের এখন ওখানেই পাবেন আপনারা। যেমন আমাদের ইমপ্লিমেন্টেশন সাপোর্টের জন্য আমরা ইন্টার্ন নিব, সেখানে অলরেডি আমাদের রানিং সার্কুলার আছে। যারা যারা মনে করেন আপনি এলিজিবল কিংবা ইউ আর ইন্টারেস্টেড, আপনি পাস করে বেরিয়েছেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন সেখানে। That will be the certificate, আমি যদি বলি টেমপ্লেট অ্যাজ অ্যান এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। এই সার্টিফিকেটটাই আপনাদের নামে আপনারা আপনাদের ইমেইলে পেয়ে যাবেন। ইন্ডিভিজুয়াল সার্টিফিকেট আপনার ইমেইল অর স্প্যামটা চেক করবেন আপনারা, বাই থার্সডে ডে এন্ডের দিকে চেক করবেন, কারণ ফার্স্ট উইকে আমরা 500+ পার্টিসিপেন্টসকে আমরা সার্টিফিকেট দিচ্ছি, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। And again আপনার গিয়ে ভিজিট HiredDesk, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, জব হান্ট করেন, অ্যাপ্লাই থ্রু HiredDesk এর থ্রুতে যত ধরনের জব আছে আমাদের ডিপার্টমেন্টস গুলো আছে। আমি আপনাকে একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। ইমপ্লিমেন্টেশন এন্ড সাপোর্ট ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট আছে, বিজনেস অ্যানালিস্ট ডিপার্টমেন্ট আছে, সেলস এন্ড মার্কেটিং এন্ড হিউম্যান রিসোর্স। এর বাইরেও আমাদের আরো টুকটাক কিছু প্রসেসের কাজ হয়, যে কাজগুলোর জন্য যদি কোনো ধরনের আপনার কি বলে জব ওপেনিং থাকে আপনারা সেটা পাবেন। পাশাপাশি আমাদের আকিজ রিসোর্সের জব ওপেনিং গুলো আমরা গিয়ে ওখানে দিচ্ছি, এবং সেখানে আকিজ রিসোর্সে যে জব ওপেনিং গুলো আছে, আপনারা যদি ইন্টারেস্টেড হন বিভিন্ন আকিজ রিসোর্সের যে কোম্পানি গুলো আছে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। Thank you for being with us. Thank you for stay connected with Aki Zaibos. স্বপ্নিল, I think আমার সেশন এখানেই কনক্লুড করতে চাচ্ছি। ফাইনালি যদি কোশ্চেন অ্যান্সার সেশন থাকে কিংবা আওয়ার রেসপেক্টেড সিএমও এন্ড সিআরও আলামিন ভাই যদি কিছু বলতে চায়, last note, we'll be eagerly hearing. Thank you so much মাহমুদ ভাই। আজকের সেশনটা আপনি অনেক সুন্দরভাবে আপনি গো থ্রু করেছেন, এবং আমি মনে করি যে অনেক ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে জিনিসগুলো আসলে আমাদের মানে প্রত্যেকেই মানে ক্যারিয়ারে আমাদের অনেক কাজে দিবে। আমি মনে করি আমাদের অডিয়েন্সরা ভালো বলতে পারবেন, আমাদের অডিয়েন্সরাও আশা করি এই সেশনের ফিডব্যাক আপনারা দিবেন। থ্যাংক ইউ, মানে এগেইন থ্যাংক ইউ মাহমুদ ভাই। আপনি অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আসছেন, যেই জিনিসগুলো আসলে আমাদের মানে একজন ফ্রেশার হোক বা জুনিয়র হোক বা এক্সপিরিয়েন্সই হোক, তার মানে অনেক কিছু বিষয় যেই জিনিসগুলো আমাদের মানে আমরা অনেক সময় খেয়াল করি না। তো
তো এই জিনিসগুলো আসলে আপনি যে বিষয়গুলো আজকে সেশনে আলাপ করেছেন, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের ক্যারিয়ারে দেখালো যে আমরা মানে সবাই ইমপ্রুভমেন্ট চাই, সবাই মানে গ্রোথ চাই ক্যারিয়ারে, কিন্তু বাট এই জিনিসগুলোর প্রতি আমরা মানে খেয়াল না রাখার কারণে দেখা গেল যে আমরা ওই জিনিসগুলো আসলে অ্যাচিভ করতে পারি না। তো দ্যাটস ওয়াই আজকের মানে সেশনটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। উম, আর আমাদের সাথে পার্টিসিপেন্ট যারা আছেন তাদেরকে আমি মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা আমাদের সাথে গত 8টা সেশনে ছিলেন, আজকে দিয়ে 9টা সেশনে আপনারা আমাদের সাথে পার্টিসিপেট করেছেন, এবং আমাদের এখানে অনেকেই আছেন যারা আমাদের সবগুলো সেশনে জয়েন করেছেন। তো আমি যেটা বলবো যে একদম শুরু থেকে যেটা বলে আসছিলাম আপনাদেরকে, যে আপনারা মানে ক্যারিয়ারে আমরা মানে আমাদের নিজেদেরকে যদি আমরা সময় ইনভেস্ট করি, এইটা হবে আমাদের সবচেয়ে বেশি বড় ইনভেস্টমেন্ট। হ্যাঁ, মানে টাকা পয়সার চেয়েও আপনার লাইফে এই আই থিঙ্ক ইন্টারনেটের প্রবলেম ছিল একটু। স্বপ্নিল, আলামিন ভাই, আমরা আপনার বেশ কিছু কথা শুনিনি। আপনি যে ক্যারিয়ারে সবাই যদি এটাকে ইমপ্লিমেন্ট করেন, ওই জায়গাটা থেকে যদি আরেকবার একটু বলেন। সরি সরি, কেটে গিয়েছিল। ওকে, এখন শুনতে পাচ্ছেন জি সবাই? জি শুনতে পাচ্ছি। জি জি জি, ওকে। যেটা বলছিলাম যে আসলে আমরা মানে কত জানলাম সেটার চেয়ে মানে বড় কথা হলো যে আমরা যতটুকু মানে জানলাম সেইটুকুর উপরে আমরা মানে কাজ করলাম কিনা, সেটুকু আমরা মানে আসলে এক্সিকিউশন করলাম কিনা। হ্যাঁ, তো আমাদের এই যে লাইভ সেশন গুলো থেকে মেন্টরশিপ, পুরো মেন্টরশিপ জার্নিতে আপনারা যেই জিনিসগুলো শিখতে পেরেছেন, সেই জিনিসগুলো যদি আপনাদের লাইফে আপনারা ইমপ্লিমেন্ট করেন, তাহলে আমি খুবই আশাবাদী যে এটা থেকে আপনারা আপনাদের লাইফ মানে ক্যারিয়ারে আপনারা মানে অনেক ভালো কিছু করতে পারবেন। আর আপনারা আমাদেরকে নেক্সট টাইম আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর এইরকম কোন কোন বিষয়ের উপরে আমরা মেন্টরশিপ প্রোগ্রাম আনতে পারি, তারপর কি কি বিষয়ের উপরে আপনারা আমাদের এই লাইভ সেশন গুলো চান, আরো আইবস থেকে আমরা আরো এই ধরনের প্রোগ্রাম করতে চাই, আপনারা এই জিনিসগুলো আমাদেরকে মানে কমেন্টস করে জানাবেন। আমরা যখন নাকি এরকম বিভিন্ন পোল ক্রিয়েট করব, তখন আপনারা আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা সেই পোল গুলোতে আপনারা মানে পার্টিসিপেট করবেন, আমাদেরকে আপনাদের ওপিনিয়ন গুলো জানাবেন। তাহলে আমরা সেই অনুযায়ী ইনশাল্লাহ নেক্সট মানে সেশন গুলো আমরা করবো আর কি, ইনশাল্লাহ। তো আমি আর কথা বাড়াচ্ছি না। এখন আমাদের পার্টিসিপেন্টের মধ্যে থেকে হয়তো অনেকের কোশ্চেন আছে, এই কোশ্চেন সেশনের মাধ্যমে আমাদের আজকের এই লাইভ সেশনটি শেষ হবে। আর এই কোশ্চেন গুলোর অ্যান্সার দিবেন মাহমুদ ভাই, অ্যান্সার করবেন। আর সবার কাছে আমি আমার জন্য দোয়া চাচ্ছি, এবং আমাদের আইবসের সবার জন্য দোয়া চাচ্ছি। এবং এই পুরো সেশনটাতে স্বপ্নিল আমাদের সাথে ছিলেন, স্বপ্নিলকেও আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে পুরো সেশনটা খুবই সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এবং থ্যাংক ইউ মাহমুদ ভাই, এবং এগেন 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 থ্যাংক ইউ আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জি জি, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ আলামিন ভাই as well for giving me opportunity. জি, আমরা একটু কোশ্চেন অ্যান্সারে চলে যাই। স্বপ্নিল, সবার ফার্স্টে হ্যান্ড রেজ করেছিলেন নাজমুল, আমি আপনাকে আনমিউট করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ইজন এইচআরএম লিমিটেড কোম্পানিতে সিসিটিভি সার্ভিলেন্স অপারেটর হিসেবে নিয়োজিত রয়েছি। গত ক্লাসে আলামিন ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল আমার ক্যারিয়ার গ্রোথ নিয়ে। আমি ভাইয়াকে একটা সুসংবাদ দিতে চাই। আমার কোম্পানিতেই আমাকে অ্যাডমিন ডিপার্টমেন্টে একটি অপরচুনিটি দেওয়া হয়েছে। আমি হয়তোবা নেক্সট মান্থ অথবা নেক্সট মান্থ পরের মাসে আমার ওখানে জয়েন্ট হবে। আমার জন্য দোয়ার দরখাস্ত, এবং আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। ভাইয়া আমাকে যেভাবে মেন্টরশিপে আমাকে যেভাবে বলছেন, আমি সেভাবে ট্রাই করছি। আল্লাহর রহমতে আমার এই একটা বড় একটা সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আমি তাহলে নেক্সট পার্সনকে আনমিউট করছি। ইকরাম, এমডি ইকরাম হোসেন, আপনাকে আনমিউট করা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু সিভির ব্যাপারে জানতে চাইতেছিলাম যে আমরা আসলে দুই ধরনের সিভি তো অভ্যস্ত। একটা হলো ডাবল কলাম, আর একটা হলো হার্ভার্ড বিজনেস স্কুলের রিকমেন্ডেশন যে সিভিটা আছে ওই ফরম্যাটে। তো রাইট। হার্ভার্ড বিজনেস স্কুলের যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটটা আমাদের দেশে কি পরিমাণ গ্রহণযোগ্য আর কি? আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। সিভি নিয়ে আসলে আমার নিজের অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি জাস্ট একটা জিনিস বলবো, প্রত্যেকটা কান্ট্রির কালচার ডিফারেন্ট, রাইট? প্রত্যেকটা কান্ট্রির কিন্তু কালচার ডিফারেন্ট। তো কান্ট্রি কালচার ডিফারেন্ট হওয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা কান্ট্রির কিন্তু এইখার প্র্যাকটিস কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, সিভি রাইটিং বিষয়টা এন্টায়ারলি বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে স্মার্ট সিভি, ঠিক আছে? এই যে স্মার্ট সিভির মধ্যে আমি শর্টকাট অ্যান্সারটা দিচ্ছি, অনেকে কিন্তু আমরা অনেক ক্যাজুয়াল ইমেজ দিচ্ছি। আমরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনার খুব কালার ইউজ করছি, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এখানে কন্টেন্ট কিন্তু প্রপার দিচ্ছি না। সো ওই ধরনের সিভি গুলোকে আপনি যদি বলেন, দ্যাট উইল বি ভেরি মাচ নেগলেজেবল। যদি কেউ না বুঝে যদি সিলেক্ট করে থাকে সিভি, দ্যাটস ওকে। এগেইন এখানে আমি কালচারাল ফ্যাক্টরটাকে আনতেছি, এগেইন এখানে আমি কিন্তু মানুষের ইন্টারেস্টের ফ্যাক্টরটাকে আনতেছি। আমাদের কান্ট্রি কিন্তু স্ট্যান্ডার্ড কোনো সিভি ফরম্যাট নেই, এটা মাথায় রাখবেন। কারণ আমাদের কান্ট্রি কিন্তু হিউম্যান রিসোর্সের পার্সপেক্টিভ থেকে কিন্তু উই ডু নট হ্যাভ এনি মিনিস্ট্রি। আপনি ইন্ডিয়াতে তাকালে আপনি দেখবেন ইন্ডিয়াতে এইচআরডি মিনিস্ট্রি আছে, বাংলাদেশে কিন্তু নেই। আমাদের দেশে রিসার্চ কম হয়। আমি হার্ভার্ডেরটাকে ফলো করছি, ঠিক আছে। আপনি কানাডা কিংবা আদার অনেক কান্ট্রির সিভি আছে যেখানে ছবির কিন্তু কোনো প্রাধান্যতা নেই। এটা তাদের ক্ষেত্রে অনেক সময় রেসের যে ব্যাপারটা থাকে, ব্ল্যাক অথবা হোয়াইট, ওই রেসের দিক থেকে কিন্তু এটা কিন্তু ডিসকারেজ করা হয় যে আপনি হোয়াইট কাউকে দেখলে সিলেক্ট করবেন, ব্ল্যাক কাউকে দেখলে সিলেক্ট করবেন না। সো দেয়ার ইজ এ ইস্যুস। সেম সিভি আমাদের ক্ষেত্রে যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, সেটা কতটুকু গ্রহণযোগ্য? আমাদের দেশের যদি টেকনিক্যালি যদি বলি, আপনি কি কাজ করছেন, এই জিনিসগুলো আমরা অনেক বেশি লিখে ভরিয়ে ফেলি। একটা স্মার্ট মেথড ফলো করেন আপনি 2 পেজের সিভি বানান, দ্যাটস ওকে। আপনি 3 পেজের 4 পেজের সিভিও বানাইতে পারেন, নো ইস্যু। বাট আগের অর্গানাইজেশনে যা করছেন, কি করছেন সেটা দেখাবেন না। আগের অর্গানাইজেশন থেকে কি অ্যাচিভ করেছেন সেটা দেখাবেন। ইফ ইট ইজ নাম্বারে যদি হয়, দ্যাটস গ্রেট, যদি আপনি রিয়েলি করে থাকেন। না করে থাকলে যেটা করেছেন সেটাই দেখান। বিকজ ইন্টারভিউতে আপনি কোনো কিছু যখন আপনি ফেক কোনো কিছু সিভিতে দিচ্ছেন, ওটা নিয়ে যখন আপনি স্মার্ট কোনো এইচআর কোয়েশ্চেন করে জর্জরিত করবে, আপনি অ্যান্সার দিতে পারবেন না। আপনার জন্য হয়তো নেগেটিভ হবে সেটা। রেদার বর্তমান যে কোম্পানিতে কাজ করছেন, কি করছেন সেটা দেখাবেন। আগের কোম্পানি থেকে কি করেছেন সেটা না দেখিয়ে আগের কোম্পানি থেকে কি অ্যাচিভ করেছেন সেটা দেখান বুলেট পয়েন্টে। That will be more appropriate about your achievements and also what you are doing right now. And সিভির বিষয়টা হচ্ছে, এটা পুরোটাই দেখবেন অনেক সিভি রাইটার আছে বাংলাদেশে। ইটস এ কাইন্ড অফ, আমি বলবো ইটস এ কাইন্ড অফ বিজনেস। বাট আমি আপনাকে বলবো একটা ওয়েল ডিসেন্ট সিভি, যেখানে আপনার স্মার্ট একটা পিকচার থাকবে, যেখানে কন্টেন্ট গুলো থাকবে রিয়েলিস্টিক, আগের কোম্পানির অ্যাচিভমেন্টস গুলো থাকবে, কারেন্ট কোম্পানির রেসপন্সিবিলিটিস গুলো থাকবে, এর এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকবে, এন্ড ইট শুড বি ইন্টারন্যাশনাল ফরম্যাট। আপনি চেষ্টা করবেন ইন্টারন্যাশনাল ফরম্যাটে করতে। ফরগেট অ্যাবাউট হার্ভার্ড, ফরগেট অ্যাবাউট ইউএসএ, ফরগেট অ্যাবাউট এভরিথিং। আপনি দেখবেন বাংলাদেশের ক্ষেত্রে ওয়েল এস্টাবলিশ প্র্যাকটিস কোনটা, ওটাতে আপনি ফোকাস করেন, আপনি ইন্টারভিউতে কল পাবেন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আনিসুর রহমান, আনিসুর রহমান, আপনাকে আমি আনমিউট করছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি এইচআর থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং এমবিএ প্রায় শেষের দিকে। আমি বেশ কয়েকটা ইন্টারভিউ ফেস করেছি, দুই একটাতে আমার চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে আমার এমবিএ পরীক্ষা বাকি আছে, ফাইনাল পরীক্ষা, তো যার কারণে হয়তো আমাকে সিলেক্ট করা হয় না, এটা হচ্ছে আমার বিশ্বাস। আর ওভারঅল ইন্টারভিউ ভালো দিয়েছিলাম, অন্যান্য যেগুলোতে দিয়েছি, কিন্তু স্যার আমাকে আর সিলেক্ট করা হয়নি। তো এই ক্ষেত্রে আমি কিভাবে আরেকটু ডেভেলপ করতে পারি ইন্টারভিউ ফেস করার জন্য, যদি এটা একটু বলতেন। ইন্টারভিউ ফেস করার জন্য আমি জানি না আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য ইন্টারভিউ দিয়েছেন এন্ড হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন আপনাকে আসলে আস্ক করা হয়েছে। বাট আমি দুটো জিনিস বিলিভ করি। প্রথমত, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট কমিউনিকেশন। ইন্টারভিউতে আপনি ট্রান্সপারেন্ট কমিউনিকেশন করবেন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ অনেক বড় ইম্পর্টেন্স দিবে আপনি কিভাবে যাচ্ছেন। আপনি ইন্টারভিউ যাদেরকে দিতে যাচ্ছেন, মেক শিওর আপনি কোনো বাকবাল্লুকের কাছে ইন্টারভিউ দিতে যাচ্ছেন না। এটা আমিও ফেস করি যে অনেক প্রফেশনালস আমাদের কাছে ইন্টারভিউ দিতে আসে, অনেক শেকি থাকে তারা। সো ডোন্ট বি লাইক দিস।
যা চাকরি হবে অথবা হবে না, বিষয়টা তো সেটাই, তাই না? তো এটার জন্য আপনার হচ্ছে কি, আপনি এখন যেটা করার চেষ্টা করবেন সেটা হচ্ছে ইন্টারভিউ ফেস করার জন্য আপনি কিছু মক ইন্টারভিউ গুলো দেন। আপনি অনলাইনে দেখবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভিডিওস আপনি পাবেন। হ্যাঁ, আপনি মোস্ট অফ দ্য কেসেস ফলো করবেন ফরেন ভিডিও গুলোকে, বাংলাদেশের ভিডিও গুলো কিছু হয়তো যদি পান আপনি ফলো করবেন। তো হোয়াট উইল বি দ্য প্যাটার্ন? আমরা অনেক সময় ইন্ট্রোডিউস ইউর সেলফ কিন্তু বলতে বলি অনেককে, আমরা অনেকে বলতে বললে প্রথম যেটা হয় সেটা হচ্ছে অনেকে কিন্তু বাংলায় বলা শুরু করে দেয়। দেখেন, বাংলাদেশ গন সো ফার এখন পর্যন্ত, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দেয়ার ইজ লটস অফ ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিস। এখানে কিন্তু ফার্স্ট পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটি সব আছে। যেটার কারণে কিন্তু টেকনিক্যালি স্পোকেন ইংলিশ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইন্টারভিউ বোর্ড। আপনি কোন প্রোনাউন্সিয়েশনে কথা বলছেন, আপনি ওই জায়গাটাতে একটু কাজ করেন আমি মনে করব। প্রথমত যদি আপনি এটাতে ওয়েল থাকেন দ্যাটস ভেরি গুড, বাট কিভাবে প্রোনাউন্সিয়েশন আরো ভালো করা যায় সেটা নিয়ে কাজ করেন। বি গ্রুমড অলওয়েজ, চেষ্টা করবেন একটু গ্রুমড হয়ে যাওয়ার জন্য। and try to wear a light color dress in interview board. কখনো চাকচিক্য টাইপের জামা কাপড় পরে যাবেন না, একটু লাইট কালার ড্রেস পরে ইন্টারভিউ বোর্ড অ্যাটেন্ড করবেন। and make sure about that আপনি যে পজিশনের জন্য যাচ্ছেন you are capable for this position। আপনাকে যদি পজিশন সেন্ট্রিক যদি কোনো কোয়েশ্চেন করা না হয়, একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে সাইকোলজিক্যাল কোয়েশ্চেন করা হবে। তো সাইকোলজিক্যাল কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনি আপনার ইন্ট্রোডাকশনে যে কথাগুলো বলবেন ওই কথাগুলোকে খুব কনফিডেন্টলি বলার চেষ্টা করবেন, নাম্বার 1। নাম্বার 2, যখন আপনাকে আপনার ওই কথা থেকে ডিকোড করে কোনো কোয়েশ্চেন করবে, আপনি ভুল বলছেন ও রাইট বলছেন ডাজন্ট ম্যাটার, আপনি কখনো আপনি স্টেটমেন্টকে আপনি কিন্তু হচ্ছে কন্ট্রাডিক্টরি হতে দিবেন না। অনেক সময় স্টেটমেন্ট কন্ট্রাডিক্টরি হলে কিন্তু আপনার কনফিডেন্সের উপর সেটা চলে আসে। ঠিক আছে, যে আপনি ভুল বলছেন, অথবা আমরা দেখবেন একটা মিথ্যাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যা বলতে গেলে কিন্তু আমরা অনেক সময় কিন্তু মানে ঠিক মতো কথা বলতে পারি না। সো বি ট্রুথফুল, বি স্মার্ট, বি অনেস্ট, এই জিনিসটাতে চেষ্টা করবেন সবসময়। যে পজিশনের জন্য যাচ্ছেন চেষ্টা করবেন ওই পজিশনের রিলেভেন্ট রুলস এন্ড রেগুলেশনস গুলোর জন্য যাওয়ার। যদি এইচআর হয়, লেবার লটা খুব ভালো মতো পড়েন আপনি, লেবার এমপ্লয়মেন্ট ল থেকে শুরু করে লেবার লটা একদম মুখস্থ টুতস্থ করে ফেলেন আমি বলবো, এটা একটা। লেবার লর সাথে কিভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে আপনি অ্যালাইন করতে পারেন, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট। গার্মেন্টস এর জন্য যাবেন, লেবার ল শিখবেন, আপনি হচ্ছে গিয়ে কমপ্লায়েন্স গুলো শিখে যাবেন, ওদের যে কমপ্লায়েন্স গুলো থাকে। কর্পোরেটের জন্য যদি ইন্টারভিউ দিতে হয়, ইউ হ্যাভ টু বি স্মার্ট, ইউর গেট আপ হ্যাভ টু বি স্মার্ট। এবং কর্পোরেটের ক্ষেত্রে মোর অফ দ্য কেসেস ট্রেনিং ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, পলিসিস, এগুলো নিয়ে আপনাকে নিয়ে বেশি কোয়েশ্চেন করবে। ছোটখাটো লোকাল কোম্পানিতে যাবেন, ম্যানেজমেন্ট মোস্ট অফ দ্য কেসেস জানবে না যে এইচআর এ কি কোয়েশ্চেন আপনাকে করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পার্সোনাল লাইফ, কোথায় থাকেন, কত দূরে থাকেন, কিভাবে যাতায়াত করবেন, এগুলো নিয়ে কোয়েশ্চেন করবে। সো এই জিনিসগুলোকে খুব কনফিডেন্টলি অ্যান্সার করবেন, এন্ড এই জিনিসগুলো থেকে যাতে পরবর্তীতে তারা কোনোভাবে আপনার কোনো কথাকে ডিকোড করে আপনার কোনো স্টেটমেন্টকে কন্ট্রাডিক্টরি করতে না পারে সেটাতে ফোকাস করবেন। সো দ্যাটস ওয়াই এই টিউটোরিয়াল গুলো দেখা অনেক বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ মাহমুদ ভাইয়া। আমি হচ্ছে নেক্সট চৈতি রানী ঘোষকে আনমিউট করছি। হ্যালো স্যার। জি জি, আমি কিছুদিন আগে ব্র্যাকের একটা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম এন্ড আই ওয়াজ শর্টলিস্টেড देयर ফর দ্য ইন্টারভিউ। তো ইন্টারভিউ আমাকে যখন কোশ্চেন্স করা হয় তখন তারা বাংলাতে স্টার্ট করেছিলেন, দ্যাটস ওয়াই আমি আর ইংলিশে আগাইনি, আমি সব আনসার বাংলাতেই দিয়েছি। কিন্তু লাস্টে তারা একটা জানতে চেয়েছিল যে আমার কোনো কোয়েশ্চেন আছে কিনা তাদের কাছে। তো তাদের প্রোগ্রাম, মানে যে প্রোগ্রামটার জন্য আমাকে সিলেক্ট করা হয়েছিল তার জন্য যখন আমি একটা কোয়েশ্চেন করি তাদের মুখটা একটু ফ্যাকাশে দেখলাম। তো আসলে আমি যেটা প্রেডিক্ট করছি যে ওই কোয়েশ্চেনটার জন্য মেবি আই ওয়াজ নট সিলেক্টেড ফর দ্য ইন্টার্ন। তো আমাকে একটু সাজেশন দিতে পারবেন যে আসলে কোন ধরনের কোয়েশ্চেন এইচআররা ভালোবাসে অথবা এক্সপেক্ট করে ফর আস? আচ্ছা, খুব কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন করলেন। আসলে এইচআররা ভালোবাসে, যেটা বললাম যে আমরা এইচআররা তো প্রত্যেকেই কোনো না কোনো ফ্যামিলিতে বিলং করি, ডিফারেন্ট ডিফারেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে কাজ করি। ম্যানেজমেন্টের কিছুটা মাইন্ডসেট থাকে, কালচার থাকে। সো অনেক এইচআর আছে হচ্ছে ধরেন ওই কালচারের সাথেই কিন্তু সে নিজে চলে যায়, অনেক সময় নিজের প্রফেশনাল ইথিক্সটাকে কিন্তু অনেকে ভুলে যায় আসলে। হ্যাঁ, ডেফিনেটলি আমি কোম্পানি, যেটা আপনি নাম বলেছেন, না বললেও হতো আলটিমেটলি, বাট ঠিক আছে আপনি যেহেতু বলে ফেলেছেন, আমি কোম্পানি সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। আমি যেটা বলবো, যে একটা গাইডলাইন আপনাকে দিব, যে যখন আপনাকে জানতে চাওয়া হবে যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, ফার্স্ট অফ অল আপনার প্রথম প্রশ্নটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে পজিশনটাতে ইন্টারভিউ দিচ্ছেন এটার নেক্সট প্রসেসটা কি হবে। সো ইউ গেট টু নো দ্যাট, যে আপনি সিলেক্ট হলে আপনাকে কিভাবে তারা কমিউনিকেট করবে, আপনি সিলেক্ট না হলে আপনাকে কিভাবে কমিউনিকেট করবে।
কতদিনের মধ্যে করবে, এটা একটা প্রশ্ন আপনি জানতে চাবেন। তাহলে ওই অতটুকু টাইমলাইনের পর যদি আপনার সাথে কমিউনিকেট নাও করে, আপনি ধরে নেবেন ইউ আর নট সিলেক্টেড, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি মোস্ট অফ দ্য কেসেস কোয়েশ্চেন করবেন বিং এ ফিমেল, যে আপনার অর্গানাইজেশনের ওয়ার্ক লাইফ কালচারের মধ্যে ওমেন সেফটির বিষয়টা নিয়ে আপনি কোয়েশ্চেন করতে পারেন, যেহেতু আপনি একজন ফিমেল। ঠিক আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, আপনি এটা নিয়ে প্রশ্ন করতে পারেন। আপনি সেকেন্ড প্রশ্ন করতে পারেন ক্যারিয়ার প্রোগ্রেশন নিয়ে, যে আপনাদের কোম্পানিতে এমপ্লয়ীদের ক্যারিয়ার প্রোগ্রেশনটা, মানে আমি জয়েন করলে আমি ডেডিকেটেডলি কাজ করব, ইট শুড বি, এটা আপনাকে মেনশন করতে হবে, আমি ডেডিকেটেডলি কাজ করব, আই উইল গিভিং মাই 100%, সো আমার ক্যারিয়ার প্রোগ্রেশনটা কেমন হতে পারে, কিংবা এখান থেকে আমি ম্যানেজমেন্ট থেকে কি কি সাপোর্ট পাবো। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ভেরি বেসিক কোয়েশ্চেন, এতটুকু করবেন। আর কারণ হয় কি, আমরা অনেকে কিছু কিছু ভুল প্রশ্ন করে ফেলি, যে দেখা যাচ্ছে যে স্যালারি কেমন হবে এই পজিশনের জন্য, আচ্ছা এটা কি আর একটু বাড়িয়ে দেওয়া যায় কিনা, আচ্ছা আমার তো নোটিস পিরিয়ড এতদিন, আমি কি এটা কম করতে পারবো কিনা, এটা করতে পারবো কিনা। তো যখন আপনি কোন একটা কোয়েশ্চেন নেগেটিভ একটা মার্ক, আপনি আপনার অনলি ওন ইন্টারেস্টের কথা চিন্তা করছেন, বাট জব সামথিং লাইক ইজ এ ভাইস ভার্সা, ইউ আর ডুইং সামথিং ফর অর্গানাইজেশন, অর্গানাইজেশন উইল ডু সামথিং ফর ইউ। ঠিক আছে, তো আপনি কখনোই নিজের উপরে যায় এমন কোনো কোয়েশ্চেন করবেন না, রেদার হচ্ছে অর্গানাইজেশনকে কিভাবে ইন্টারেস্ট দিতে পারেন আপনি সেই কোয়েশ্চেন গুলো করবেন, সেলফ ডেভেলপমেন্ট এই কোয়েশ্চেন গুলো করবেন, এগুলো নিয়ে আপনি কথা বলবেন। আদারওয়াইজ যেটা হবে, আপনাকে গ্রিডি মনে করবে, এন্ড যখন পজিটিভ কোয়েশ্চেন করবেন তখন মনে করবে ইউ আর ওপেন মাইন্ডেড পারসন, বিকজ ওয়েন ইউ গেট সিলেক্টেড নেগোসিয়েশনেই তখন আপনি পরবর্তী কথাগুলো বলে নিতে পারবেন, ইন্টারভিউ বোর্ডে ওটা বলার কোনো প্রয়োজন নেই। আই থিঙ্ক এটা আপনাকে হেল্প করবে কিছুটা। থ্যাংক ইউ মামুন ভাইয়া। আমরা নেক্সট কোয়েশ্চেন নিচ্ছি শাহাদাত হোসেন, আমি আপনাকে আনমিউট করছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি সিএসসি নিয়ে অনার্স করতেছি। আমার প্রশ্ন হলো, যখন কোন একটা কোম্পানিতে আমি সিলেক্টেড হব, আমি যেহেতু ফ্রেশার, তো ওই টিমে যখন আমি কন্ট্রিবিউট করব, কিভাবে বুঝবো যে আমার পারফরমেন্স গুলো ভালো হইতেছে বা আরো কিভাবে ডেভেলপ করতে পারি? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যে এক্সপেকটেশন গুলোর কথা বলেছি আপনাকে, এই এক্সপেকটেশন গুলো প্রফেশনাল পার্সপেক্টিভ থেকে ধরেন, এটা ইটস এ ভেরি কমন এক্সপেকটেশন, এগুলো জেলাসিটি কাজ করে, বিং এ হিউম্যান বিং আমাদের মধ্যে জেলাসিটি কাজ করে। আমার একটা কলিগ খুব ভালো করছে, অনেক ভাবেই আমি চাবো সে ডাউনগ্রেড কিভাবে হয়। কোম্পানিতে কিন্তু কর্পোরেট পলিটিক্সও থাকে, এটা নিশ্চয়ই জানেন। তো ওই জায়গাটা থেকে ডু নট এক্সপেক্ট দ্যাট যে আপনার পারফরমেন্স প্রোগ্রেশনের দিক থেকে আপনার কলিগ আপনাকে এভালুয়েট করবে। কলিগের সাথে আপনাকে ইন্টারপার্সোনাল স্কিলের থ্রুতে রিলেশনশিপ মেনটেন রাখতে হবে। দ্যাট ইজ ইউর ইউনিক স্টাইল। আপনি কিভাবে সেটা করবেন, সেটা আউট অফ অফিস টাইমেও করতে পারেন, সেটা অফিসের মধ্যে তার সাথে আপনি কোনো প্রজেক্টে কাজের মাধ্যমে করতে পারেন, তাকে কোনো কাজে হেল্পের মাধ্যমে করতে পারেন। ইউ অলওয়েজ সিক ফিডব্যাক ফ্রম ইউর সুপারভাইজার টাইম টু টাইম, যে আপনার কাজের প্রোগ্রেশন কেমন। আপনি অলওয়েজ যখন কাজ করবেন, আপনি সবসময় কখনোই নিজেকে নিজে স্যাটিসফাইড হবেন না যে ইউ আর ডুইং ইউর বেস্ট। এবং যখনই সুপারভাইজারের সাথে কাজ করবেন, অলওয়েজ চেষ্টা করবেন সুপারভাইজারের কাছে যে আমি আমার নিজের কাজে আমি নিজেকে বেস্ট বলতে চাচ্ছি না, আমি নিজেকে আরো বেস্ট বলার জন্য আমি আপনার কাছ থেকে আরো চ্যালেঞ্জ চাচ্ছি। তখন সুপারভাইজার মনে করবে ইউ আর ভেরি মাচ ওপেন টু ওয়ার্ক। তো এভালুয়েশন দেখবেন আপনার পারফরমেন্স অ্যাপ্রেজালের সময় আপনি সেটা বুঝতে পারবেন। একটা কোম্পানিতে 1-2 বছরে এভালুয়েশন হলে আপনি বুঝতে পারবেন যে হাউ ম্যানেজমেন্ট ইজ ট্রিটিং ইউ। অলসো যেটা বললাম, যে ইফ আপনি যদি দেখেন কন্টিনিউয়াস 2-3 বছর কাজ করার পর যে না, ইওর ওয়ার্ক ইম্প্যাক্টিং হচ্ছে না কোম্পানিতে, বাট আপনি নিজেকে ডেভেলপ করে ফেলেছেন প্রবাবলি ইন এ নেক্সট লেভেল, বাট কোম্পানি এনিহাও হয়তো বা কোম্পানির মিশনের সাথে ভিশনের সাথে আপনার এক্সপার্টাইজকে অ্যালাইন করতে পারছে না, সো ইউ হ্যাভ এ অপশন টু সুইচ ইয়োরসেলফ, রাইট? থ্যাংক ইউ মামুন ভাইয়া। আমি নেক্সট আনমিউট করছি মেহেদি। মেহেদি, আপনাকে আনমিউট করা হয়েছে। হ্যালো, আসসালাম। আমার যেটা মানে জানার ছিল সেটা হচ্ছে স্যার, মানে ধরেন আমি একটা টিমে আছি, আপনি বলছেন যে ধরেন পার্সোনাল ব্র্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। তো আমি মানে ভালো কাজ করতেছি, আমি আমার টিম লিডের সাথে মানে চাচ্ছি যে মানে আমি যাতে আমার কাজের মাধ্যমে ওনার মানে টাচে থাকতে পারি, যে মানে আমি কাজ করতেছি, আমি এটা দেখাচ্ছি, এভরিথিং গুড। বাট দ্য প্রবলেম ইজ যে ধরেন আমার সাথে যে আমার যে আরো টিম মেম্বার আছে, তো ওনারা হয়তো মানে একটু মানে অনেক প্রবলেম হতে পারে, যে মনে করতে পারে আমি একটু বেশি তেলবাজি করতেছি। বাট আমার ইন্টেনশন খুবই পিওর, আমি চাচ্ছি নিজের মানে
ভালোভাবে গ্রো করতে, নিজেকে মানে টিমটাকে ভালোভাবে গ্রো করতে। তো বাট দ্য প্রবলেম ইজ যে আমার যে মানে আলাদা টিম মেম্বার যারা আছে, মানে ওরা মনে করতেছে আমি তেলবাজি করতেছি বা আমি একটু বেশি নিজেকে শো অফ করতেছি। সো মানে এগুলো আসলে অলওয়েজ যে পজিটিভলি হ্যান্ডেল করতে পারাটা খুব টাফ একটা কোম্পানিতে। আর যেখানে আমি কাজ করতেছি আমার 10 জনের টিম, ম্যাক্সিমাম 5 জনই মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করতেছি। তো আমি তো অ্যাকচুয়ালি ক্যারিয়ার ফ্রেশার পারসন, সো এগুলো অনেক প্রবলেম হয়, মানে খুব ডিমোটিভেট ফিল করি, খুব এমটি ফিল করি। সো মানে এগুলো অ্যাকচুয়ালি হ্যান্ডেল করবো কিভাবে? আপনি পার্সোনাল ব্র্যান্ডিং ইম্পর্টেন্ট। আমি নিজের জিনিসটা যদি নিজে আয়ত্ত করতে না পারি, আমি অনেক স্কিলফুল হইতে পারি, বাট নিজেকে যদি শো করতে না পারি, তো এট দ্য এন্ড অফ দ্য নেক্সট 5 ইয়ার্স আমার কিছু থাকবে। তো আপনার এই কথাগুলো খুব ভালো লাগছে। সো দ্যাটস ওয়াই মানে এই জিনিসটা একটু ক্লিয়ারলি কিভাবে কাজ করা যায়। আচ্ছা, আমি এটার অ্যান্সারটা দিচ্ছি আপনাকে। যেহেতু আমাদের টাইমও খুব শর্ট, বাকি কয়েকজনের অ্যান্সার নিতে হবে। ইট ইজ ইমোশনাল স্কিল, it is your emotional intelligence. There is another soft skill, emotional intelligence. ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টা অনেকটা ওইরকম, দেখবেন আমাদের বাবাদের দিকে তাকাবেন, আপনি দেখবেন আপনি সব অ্যান্সার আপনার আশেপাশেই পাবেন যদি আপনি অবজার্ভ করেন। আমাদের বাবারা দেখেন অনেক প্রবলেমস নিয়ে কিন্তু মনে করেন তাদের লাইফে তারা পার করছে, এবং একটা সময় পর তারা কিন্তু রিঅ্যাক্টিভ না, তারা কিন্তু খুব চুপচাপ হয়ে যায়। তাদেরকে মারা গিয়ে অনেক প্রবলেমের কথা বললেও তারা চুপ থাকে অনেক সময়। কেন? বিকজ সে লাইফে থেকে এক্সপেরিয়েন্স হয়ে সে ইমোশনালি অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনি যেটা বললেন তেল মারা, আমি এটাকে তেল মারা না বলে না, আমি এটাকে যদি বলি যে মনে করেন ইউ আর ইম্প্যাক্টিং ইউর সেলফ, ইউ আর শোয়িং ইউর সেলফ মার্কেটিং ইউর সেলফ, এটাকে যদি কেউ তেল মারা বলে আপনি এটাকে একসেপ্ট করতে পারেন। সামটাইমস তেল মারাও ভালো। কর্পোরেট পলিটিক্স যেমন হেলদি, কর্পোরেট পলিটিক্সটাকে কিন্তু নিয়ে অনেকে নেগেটিভ বলে না। কর্পোরেট পলিটিক্স যেমন কর্পোরেটকে একটা হেলদি এনভায়রনমেন্ট দেয় পজিটিভ নেগেটিভের মাঝখানে, তেল মারা লোকেরও কিন্তু দরকার আছে পজিটিভ নেগেটিভের মাঝখানে। সো বাট এটার পরিমাণটা কতটুকু, ইউ শুড মেজার ইট, যে আপনি কতটুকু পর্যন্ত যাবেন। এন্ড ওয়েন ইউ আর ওয়ার্কিং ব্রাদার, ইউ আর ওয়ার্কিং ফর ইউর ফ্যামিলি, ইউ আর ওয়ার্কিং ফর ইউর রিজিক। ওয়েন ইউ আর ওয়ার্কিং, নোবডি এলস ওয়ার্কিং ফর ইউ। আপনি নিজে কাজ করছেন, আপনি নিজের ক্যারিয়ার নিয়ে কাজ করছেন। তো সামবডি ইজ টেলিং সামথিং ইউ, এটাকে যদি আপনি ডিমোটিভেশন ফ্যাক্টর হিসেবে ক্রিয়েট করেন, তাহলে বিষয়টা অনেকটা এরকম হয়ে গেল যে পাঁচে লোকে কিছু বলে আর ওইটা নিয়ে আমি মনে করেন মন খারাপ করি। আমি আমার সেশনের ভেরি ফার্স্ট একটা বিষয় আপনাদেরকে কিন্তু বলেছি, যখন বাসা থেকে অফিসে আসবেন, ইউ শুড নট ব্রিং ইউর পার্সোনাল লাইফ ইনটু ইউর অফিস, এন্ড যখন অফিস থেকে বাসায় যাবেন, ইউ শুড নট ব্রিং ইউর অফিসিয়াল লাইফ টু ইউর হোম। দ্যাট ইজ ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এটা আপনাকে স্ট্রেস ফ্রি রাখবে। দিন শেষে বিষয়টা হচ্ছে কি, রিজিকের মালিক আল্লাহ, তাই না? আমরা সবাই কাজ করি রিজিকের জন্য। 70 years of life স্প্যানের মধ্যে you have already expended your 25 years almost. আপনি কিন্তু মনে করেন 1/3 এর বেশি কিন্তু অলমোস্ট আপনি পার করে ফেলেছেন, তাই না? সো রিজিক কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এর মধ্যে কিন্তু দেখবেন প্রিভিয়াসলি অনেক ইস্যুস কিন্তু আপনার লাইফে হয়েছে, যেটা কিন্তু আপনি মনেও করতে চান না, কিংবা আপনি এখন হাসেন এই জিনিসটাতে, রাইট? সো আপনার লাইফের যদি আপনি চিন্তা করে থাকেন যে মেমোরেবল 10টা ডের কথা আপনাকে জিজ্ঞেস করলে আপনি হয়তো 10টা ডের কথা বলতে পারবেন না। আপনি 1 মাস আগে শুক্রবারে রাতে কি দিয়ে ভাত খাইছেন জিজ্ঞেস করলে আপনি পারবেন না। তো টাইম ফ্লাইস, টাইম কিন্তু চলে যায়, মনে কিন্তু থাকে না। একমাত্র জিনিস কিন্তু ক্যারি ফরওয়ার্ড করবেন ইউর এক্সপেরিয়েন্স। সো আপনার যদি নিজের এক্সপেরিয়েন্সটাকে গ্যাদার করার জন্য ইউ হ্যাভ টু হ্যান্ডেল সামথিং, ইউ হ্যাভ টু হ্যান্ডেল ইট ইমোশনালি। ইমোশনাল ইন্টেলিজেন্স বিল্ড করেন। আপনি ইউটিউবে প্রচুর ইমোশনাল ইন্টেলিজেন্স টাইপের ভিডিও পাবেন, যেটা আপনাকে আরো মোটিভেট করবে, আপনাকে আরো স্ট্রং করবে টু অ্যাভয়েড হোয়াট পিপল আর সেইং এন্ড ফোকাসিং টু ইউর গোল। সিম্পল। আপনি ইউ জাস্ট ফোকাস ইউর গোল এন্ড ইউ জাস্ট ওয়ার্ক অন ইট, আর নিজেকে ডেভেলপ করেন। What other people are telling, what families are telling doesn't matter. You just focus to your goal and achieve it. আপনি ওইটাতে ফোকাস করে আগান and emotional intelligence build করেন আরো স্ট্রংলি আপনার মধ্যে। আপনি দেখবেন এই জিনিসগুলো একটা সময় পরে আপনার মনে হবে যে ইজ নাথিং। স্বপ্নিল, আমরা আর কয়টা কোশ্চেন নিব? আমাদের যেহেতু আর 7 মিনিটস আছে, তো 7 মিনিটসে আমরা যদি 2 to 3 কোয়েশ্চেন অ্যান্সার কোপ আপ করতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের সেশনটা 10:30 এন্ড হয়ে যাবে। ওকে ওকে, ঈশা জাহান, আমি আপনাকে আনমিউট করছি। উনি মেবি চলে গিয়েছে। আচ্ছা, দ্যাটস ওকে। সেক্ষেত্রে আমি হ্যালো ওকে, সেক্ষেত্রে হুমায়রা আক্তার, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন। জি, আসসালামু আলাইকুম, আমি হুমায়রা আক্তার। সো আমি জানতে চাচ্ছিলাম যে অফিস পলিটিক্সটা অ্যাকচুয়ালি কি রকম টাইপস এর হয়ে থাকে? হেলদি, কিছুক্ষণ আগে বললেন হেলদি পলিটিক্স,
or unhealthy politics, if you share something? আচ্ছা, হেলদি পলিটিক্স এর বিষয়টা হচ্ছে কি, পলিটিক্সটা কিছু কিছু জিনিস আছে যে একটা অর্গানাইজেশনে পলিটিক্স কেন হয় আপনাকে এটা বুঝতে হবে। ফার্স্ট অফ অল, বাংলাদেশের মোরলেস আপনি সবচেয়ে টপ এমএনসি তেও যদি যান ওখানে আপনি পলিটিক্স পাবেন। ব্রিটিশ আমেরিকান টোবাকো একটি কোম্পানি আছে, ইউনিলিভার একটি কোম্পানি আছে, টেলকো কোম্পানিগুলো আছে, গ্রামীণ ফোন, হ্যাঁ, সে কোম্পানিগুলোতে যদি পলিটিক্স নাই থাকতো কিংবা ওয়ার্ক লাইফ ডিস্যাটিসফ্যাকশন নাই থাকতো, ওখান থেকে লোকজন চাকরি ছাড়তো না। ছাড়ে, তারাও ছাড়ে, পলিটিক্স থাকে। তো আপনি কি কখনো ডিভাইড অ্যান্ড রুলের নাম শুনেছেন? নিশ্চয়ই, ব্রিটিশরা যেটা করতো। সো ডিভাইড অ্যান্ড রুল একটা স্ট্র্যাটেজি। ডিভাইড অ্যান্ড রুলের থ্রুতে বোথ সাইড থেকে ইনফরমেশন আসে মানে অর্গানাইজেশনে। ঠিক আছে, আপনি আমাকে এইচআর যদি জিজ্ঞেস করেন, ঠিক আছে, ডিভাইড অ্যান্ড রুলের পার্ট কিছু কিছু ক্ষেত্রে আমরাও হই, আমরাও কিন্তু ইনফরমেশন কালেক্ট করি। বিকজ whenever we are dealing with the human মাইন্ডসটাকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না। ওই পার্সনটাকে কিন্তু প্রফেশনাল হওয়ার জন্য আমরা কিন্তু পলিসির থ্রুতে যেতে পারি, প্রসেসের থ্রুতে যেতে পারি, বাট ওই পার্সনটাকে কিন্তু আমি কন্ট্রোল করতে হলে ওর মাইন্ডে কি চলছে আমি কিন্তু সেটা করতে পারবো না। স্যাবোটেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। স্যাবোটেজ কি? স্যাবোটেজ হচ্ছে ইনসাইডার যখন আপনার কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করে, কোন এক ইনসাইডার। এমন অনেক মুভি আমরা দেখেছি না যে আপনার ইনসাইডার এমপ্লয়ি একটা কোম্পানিকে ধ্বংস করে ফেলে। সো দ্যাটস ওয়াই ডিভাইড অ্যান্ড রুলটা খেলা হয়। এন্ড দিস ডিভাইড অ্যান্ড রুল ইজ এ হেলদি পলিটিক্স। যে আপনি কতদূর পর্যন্ত কথা বলছেন, আপনি কাকে নিয়ে কথা বলছেন, কি কথা বলছেন, হোয়াট ইউ আর রিয়েলি থিঙ্কিং অ্যাবাউট দ্য অর্গানাইজেশন। আপনি সামনে একরকম বলছেন, পিছনে আরেক রকম বলছেন, ইউর মাইন্ডসেটটা কি আছে এটা বোঝা। এটা যদি দেখা যায় মিনিমাম লেভেলে আছে যে ইউ আর জাস্ট ফোকাসিং অন কালচার এন্ড সামথিং লাইক দ্যাট, দ্যাটস অ্যাবসলিউটলি ওকে। বাট ইফ ইজ সামথিং লাইক দ্যাট যে এটা আপনি অনেক বড় কোনো কনসালটেন্সি করছেন, এটা জানা গেছে, এইচআর আমরা জানতে পেরেছি, এন্ড ম্যানেজমেন্ট জানতে পেরেছি, তো তখন কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট নিউজ ফর দ্য ম্যানেজমেন্ট, রাইট? সো পলিটিক্স হেলদি হবে, পলিটিক্স আনহেলদি হবে। ঠিক আছে, আনহেলদি কখন হয়? যখন এই জিনিসটা অনেক বেশি স্প্রেড আউট হয়ে যায়, এন্ড there is a people যারা, কিংবা there is a HR, there is a সুপারভাইজার যারা এই জিনিসটাকে ভ্যালিডেট করে না, তখন এটা আনহেলদি হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত হেলদি থাকে যতক্ষণ পর্যন্ত আপনি আরেকজনকে ক্রস করার জন্য অনেক বেশি কাজ করবে এবং সেও আপনাকে ক্রস করার জন্য অনেক বেশি কাজ করবে। সে সুপারভাইজারের কাছে চাবে যে সে অনেক কাজ করে বড় হোক, দ্যাটস ওয়াই সে সুপারভাইজারের কাছে আপনাকে নিয়ে কয়েকটা কথা বলবে, এবং আপনিও চাবেন সুপারভাইজারের কাছে অনেক কাজ করে বড় হতে, দ্যাটস ওয়াই আপনিও তাকে নিয়ে সুপারভাইজারের কাছে কয়েকটা কথা বলবেন। বোথ সাইডে সুপারভাইজারের লাভ কি জানেন? যে দুইজনই খুব ভালো কাজ করছে। দ্যাট ইজ হেলদি পলিটিক্স। আই থিংক ইউ গট ইউর অ্যান্সার। থ্যাংক ইউ। আব্দুল্লাহ আল মামুন, আমি আপনাকে আনমিউট করছি। আব্দুল্লাহ আল মামুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আমি একটু ক্যারিয়ার গ্রোথ নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। প্লিজ। সেটা হচ্ছে আমার টোটাল জব এক্সপিরিয়েন্স এই ফেব্রুয়ারিতে 11 বছর হবে, 12 বছরে পড়বো। একটা কোম্পানিতে, একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে 2 বছর ছিলাম আমি সফটওয়্যার প্রোগ্রামার হিসাবে। এখন আমি একটা সফটওয়্যার ফার্মে আছি হলো সিনিয়র সফটওয়্যার প্রোগ্রামার হিসাবে। এখন লাস্ট প্রমোশন আমার 5 বছর পর হয়েছে। 3 বছর আমাদের এখানে রেগুলার 3 বছর পর হওয়ার কথা, তারপর অদৃশ্য কারণে 4 বছরও, 3 বছরে হয় নাই, 4 বছরেও হয় নাই, লাস্ট 5 বছর হয়েছে। এই যে 2 বছর যে হলো না, এটার জন্য আমি আমার সুপারভাইজার এবং আমার যে ডিপার্টমেন্টের হেড, তার সাথে আমি পজিটিভলি বসছিলাম যে আসলে আমাদের পাঠানো হলো না প্রমোশনে, এবং আমারটা যে হলো না, তারাও আমার কাছে কোনো কজ ডিক্লেয়ার আলোচনা করে নেয়। আমি পজিটিভলি তাদের সাথে আলোচনা করতে চাচ্ছিলাম যে আমার ইমপ্রুভমেন্টের জায়গাটা কোথায়, যে আমি কিভাবে এই বছর পাঠানো হলো না, পাঠানো আমার ল্যাকিংসটা কোথায়, আমি কিভাবে এটা ওভারকাম করতে পারি। আর এই প্রথমবার বসার কারণে তারা তো সহযোগিতা করলো না। পরে এইটার ইম্প্যাক্ট আমার তারপরের বছর হয়তো তার ইম্প্যাক্টটা পড়ছে যে তাদের সাথে আমি বসলাম কেন। তারপরের বছর আমাকে প্রমোশনটা দিল না, না দেওয়ার পরে 5 বছর পর আমার প্রমোশনটা হলো। এক্ষেত্রে আমার তাদের সাথে বসাটা কি আমার পজিটিভলি আমার ল্যাকিংসটা জানার জন্য, যে আমি আরো কিভাবে ইমপ্রুভ করলে ভালো করতে পারবো, সেটা বসাটা কি আমার ভুল হয়েছে, এবং এটা আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে মিস্টার মামুন, বসাটা ডেফিনেটলি আপনার ভুল হয়নি। অ্যাজ এক্সপেক্টেড আপনি ডেফিনেটলি আপনার ক্যারিয়ার প্রোগ্রেশন নিয়ে আপনি বসবেন, আপনি কথা বলবেন। বাট হ্যাঁ, it depends on the company to company budgets and company to company succession management plan.
সাকসেশন ম্যানেজমেন্ট প্ল্যান যেটা হচ্ছে যে কত পার্সেন্ট লোককে প্রমোশনে নেওয়া হবে। There is a one methodology named bell curve in HR যে অনেক সময় ম্যানেজমেন্ট বলে দেয় যে অনলি এই বছর 10% লোককে আমি প্রমোশন দিব, বিকজ প্রমোশনের ক্রাইটেরিয়াটা সামথিং লাইক দ্যাট যে আপনি দেখবেন সরকারি কর্মচারীরা প্রত্যেক বছর প্রচুর বিসিএস নিয়োগ দিচ্ছে, আবার প্রত্যেক বছরে কিন্তু প্রচুর কিন্তু হচ্ছে রিটায়ারমেন্টে লোকজন চলে যাচ্ছে, বিকজ একদিক থেকে যখন এটা লোকজন রিটায়ার্ড হচ্ছে আর একদিক থেকে এটা ফিল আপ হওয়ার চেষ্টা হচ্ছে। তো প্রাইভেট কোম্পানিতে হয় কি, প্রাইভেট কোম্পানিতে যদি অ্যাট্রেশন না থাকে, অ্যাট্রেশন লাইক হচ্ছে পিপল যদি জব সুইচ না করে এই কোম্পানি থেকে, তাহলে কিন্তু দেখা যায় একটা লোক অনেক বছর চাকরি করতে করতে কিন্তু তখন ওখানে প্রমোশনের ক্রাইটেরিয়াটা অনেক কমে যায়, বিকজ টপ লেভেল থেকে যদি আপনার জব না ছাড়ে কেউ, কিংবা রিটায়ারমেন্টে যদি যাওয়ার প্রবণতা না থাকে খুব একটা বেশি, কিংবা ওই এজের লোকজন যদি না থাকে, তাহলে জুনিয়র লেভেল থেকে প্রমোশনটা খুব একটা বেশি হয় না। সো দ্যাট ইজ অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা কেমন, এটা আপনাকে একটু অ্যাসেস করতে হবে আপনার কোম্পানির। ফার্স্ট অফ অল যে আপনার কোম্পানির কালচারে অর্গানাইজেশন বিহেভিয়ারটা কেমন, তাদের প্রোগ্রেশনটা কেমন। যদি দেখা যায় যে না, আমি যেটা বললাম বিষয়টা এরকম, তাহলে আপনার প্রমোশনের প্রোগ্রেশনটা কম এখানে। নাম্বার 2 হচ্ছে গিয়ে যদি এরকম না হয়ে থাকে, ইন দ্যাট কেস যদি দেখেন যে না অন্যান্য ডিপার্টমেন্ট গুলোতে হচ্ছে, সো দ্যাটস মিন ইউ হ্যাভ সাম ইস্যুস উইথ সুপারভাইজার, যেটা নিয়ে আপনি অলরেডি বসেছেন, আপনি কোনো ওখান থেকে ফিডব্যাক পাননি। আপনি এখন যেটা করতে পারেন, আপনি সফটওয়্যার প্রোগ্রামার হিসেবে আছেন, আপনি তো একজন ডেভেলপার, আমি ধরে নিচ্ছি, ধরেন, কিংবা আপনি কোডিং করতে পারেন, আপনি 11 বছর ধরে আছেন। আপনি এখন যেটা করতে পারেন, আপনার সফটওয়্যার ওয়ার্ল্ডে আপনার দিকে আপনার পজিশনের লোকের কি টাইপের মার্কেটের এক্সপেকটেশন ম্যানেজমেন্ট এক্সপেক্ট করে, সেটা যদি আপনার কোম্পানি আপনাকে ফিডব্যাক না দেয়, প্রবাবলি ইওর সুপারভাইজার অলসো ডাজন্ট নো অ্যাবাউট ইট, যে সে আপনাকে কিভাবে ফিডব্যাক দিবে। হ্যাঁ, তো আপনাকে যেটা করতে হবে, মার্কেটের স্ট্যান্ডার্ড কি সেটাকে আগে আপনি যাচাই বাছাই করেন, এবং আপনার নিজের SWOT অ্যানালাইসিস আপনার নিজের করতে হবে, যে আপনার উইকনেস কোথায় আছে, আপনার স্ট্রেংথ কোথায় আছে, এন্ড ওয়ার্ল্ড আসলে কোন দিকে যাচ্ছে, ওয়ার্ল্ডের ধরেন সফটওয়্যার ডেভেলপিং, প্রোগ্রামিং, এআই, এগুলো কোন দিকে যাচ্ছে, এন্ড এগুলোর সাথে দেখা যাচ্ছে রিলেভেন্ট আপনার ইন্টারন্যাশনাল পলিসিস কি কি আছে, ঠিক আছে। দেন ওইটার উপর বেস করে আমি আপনাকে বলবো নেক্সট 1 ইয়ার আপনি আপনার একটা ডেভেলপমেন্ট প্ল্যান করেন আপনার, যে 1 বছরে ওয়ার্ল্ড এদিক দিয়ে যাচ্ছে এবং আমি এভাবে নিজেকে ডেভেলপ করব। ডেভেলপ করার পর দেন ফাইনালি ইউ ক্যান সিট উইথ ইউর ম্যানেজমেন্ট, যে নেক্সট ইয়ারেও কিংবা এই জিনিসগুলো আপনি অ্যাড্রেস করেন, অ্যাড্রেস করে আপনি এই জিনিসগুলোকে হচ্ছে কমিউনিকেট করেন আপনার সুপারভাইজারের সাথে। যদি তারপরও দেখা যাচ্ছে যে না আপনার প্রমোশন কিংবা এই পার্টগুলোর দিক থেকে আপনার বাধা আছে, কোনো কিছু আছে, তাহলে আমি আপনাকে যেটা বলবো যে ইউ হ্যাভ টু থিঙ্ক যে আপনি কি আসলে এভাবেই বসে থাকতে চাচ্ছেন নাকি আপনি প্রোগ্রেশন করতে চাচ্ছেন। যদি প্রোগ্রেশন করতে চান, ইন দ্যাট কেস প্রবাবলি ইউ হ্যাভ টু সুইচ ইয়োরসেলফ, এন্ড সুইচ করার আগেও বুঝে শুনে সুইচ করতে হবে। আমরা অনেক সময় প্রমোশনের জন্য, কিংবা আমি যেটা বললাম যে আমরা একটু গ্রিডি হয়ে যাই, আমি এর আগে একজনকে একটা অ্যান্সার দিয়েছি, আমরা কিন্তু একটু গ্রিডি হয়ে যাই। অনেক সময় হয় কি, আমরা প্রমোশনের জন্য, টাকার জন্য, ইনক্রিমেন্টের জন্য, এগুলোর জন্য যেটা হয়, আমরা কিন্তু একটা কোম্পানি সেফ একটা চাকরি ছেড়ে দিই, যেখানে জব সিকিউরিটি ভালো, প্রবাবলি আমরা ছেড়ে দিয়ে এমন একটা চ্যালেঞ্জিং মোড়ে চলে যাই, তখন কিন্তু লাইফে আমরা একটা বিপদের মধ্যে পড়ে যাই, ঠিক আছে। এটা কিন্তু সবাই নিতে পারে না, বাট অন আদার হ্যান্ড আপনাকে একটা জিনিস বিলিভ রাখতে হবে যে কমফোর্ট জোনে থেকে আপনি কখনো কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না, আপনাকে ফিয়ার জোনে যেতেই হবে। দেন ফিয়ার জোনের পর আপনি গ্রোথ জোনে যাবেন, গ্রোথ জোনে গেলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই, আমাদেরকে সেশনটা এত সুন্দর করে নেওয়ার জন্য। আমরা আমাদের সেশনটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে থাকার জন্য।